জান্নাত জয়েন করছো, বিশাল দেবনাথ জয়েন করছো। আচ্ছা, আমরা শুরু করব ভাইয়া। আমি তো ক্লাস শুরু করার জন্য এখানে দাঁড়াইছি, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো আমি শুরু করব কিনা। আবারও বলতেছি, আজকে আমরা ভেজাল মুক্ত একটা ক্লাস করব। কি টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে, সেই প্রশ্ন সলভ করতে গেলে আমাকে কি কি বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে, কি কি সূত্র আমাকে জানতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মেইনলি সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি কিভাবে এই টপিকস থেকে করবা সেই বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিছু ছোটোখাটো জিনিসকে আমরা স্কিপ করব, কারণ এই আলোক তড়িৎ ক্রিয়ার উপরে আমি মোটামুটি প্রায় 3 থেকে 4টা ক্লাস নেই, মোটামুটি প্রায় 4টা ক্লাস নেই। 4টা ক্লাস মোটামুটি 4 ঘন্টা বা 5 ঘন্টার ক্লাস লাগে। আমরা তো মাত্র 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাস নিব, সেই ক্লাসে A to Z আলোচনা করব। তার মানে বুঝতেই পারতেছো, কিছু ছোটোখাটো জিনিস যেটা আমরা স্কিপ করব, যেটা আমাদের সৃজনশীলের প্রয়োজন নাই, কিছু কথা স্কিপ করব যেটা আমাদের সৃজনশীলের দরকার নাই। আগেই বুঝতে, আজকে আমরা নির্ভেজাল একটা ক্লাস করব যেখানে ঝামেলামুক্ত সব টপিকস থাকবে। আচ্ছা, তাহমিদ শাওরিয়ার আমার স্টুডেন্ট। সে এখন নিজেই হাজিরানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে এখন নিজেই মনে হয় বাচ্চাদের পড়ায়, সেই বুইড়া বয়সে আবার আমার ক্লাস করতে আসে। থ্যাংক ইউ তাহমিদ। আমরা অনেক দিন পর আজকে লাইভ আসছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো ক্লাস শুরু করবো কিনা, আমাকে দ্রুত কমেন্ট করে বলো ক্লাস শুরু করবো কিনা। তোমরা কমেন্ট করার পরে আমি ডাইরেক্ট ক্লাস শুরু করে দেবো। রাকিবুল হোসেন সাফাত বলছে শুরু করেন। আচ্ছা, অমিত কুমার চন্দ্র ভাইয়া সিলেট দক্ষিণ সুরমা কলেজ থেকে, আচ্ছা আমার কলেজ থেকে জয়েন করছো, ভেরি গুড। তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায় কিন্তু এই টপিকসগুলো থেকে প্রশ্ন থাকবে, যেহেতু প্রশ্ন আমিই করেছি। ক্লাসগুলো করলে আশা করি তুমি কলেজের পরীক্ষায় লিখতে পারবা। তোমরা একটু কমেন্ট করে বলো শুরু করবো কিনা, তোমাদের কমেন্টের পরে তো আমি শুরু করব। তৃষ্ণা তালুকদার বলছে শুরু করেন, দিয়া বলছে শুরু করেন, দীপ্ত দাস বলছে স্টার্ট করেন, আলিজা আইমা বলছে শুরু করেন, মাহফুজ নাইম বলছে শুরু করেন, খালেদ আবদুল্লাহ বলছে শুরু করেন। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা তাহলে চলো একটা নির্ভেজাল ক্লাস করার জন্য রেডি হয়ে যাও। আমি কিন্তু তোমাদের কমেন্টে প্রশ্নের উত্তর দেখবো যে তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারতেছো কিনা। আগে বলতেছি, তোমরা আগে কোনোদিন না পড়লেও সমস্যা নাই, যতটুকু কনসেপ্ট সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা ফোটন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আজকে তোমরা আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতেই আমাদের যে বিষয়টা নিয়ে একটু জানতে হবে সেটা হলো ভাইয়া ফোটন। আমাদের ফোটন জিনিসটা কি, এইটা নিয়ে আমাদের একটু জানতে হবে। ফোটন জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানতে হবে, কারণ ফোটন থেকে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। ফোটন নিয়ে আমাদের যত কাজ। তাহলে সবার আগে আমি একটু দেখি ফোটন জিনিসটা আসলে কি। শোনো, আলো নিয়ে রাজনীতির শেষ নাই। আলোকে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এক্সপ্লেন করছে। আলো নিয়ে তুমি অনেক তত্ত্ব দেখবা, নিউটনের কণা তত্ত্ব দেখবা, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দেখবা, এরপরে তুমি হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দেখবা। অর্থাৎ আলোকে কেউ কখনো তরঙ্গ বলছে, আলোকে কেউ কখনো কণা বলছে, আলোকে কেউ কখনো কণা তরঙ্গ দুইটাই বলছে, আলোকে কেউ কখনো ফোটন বলছে। অর্থাৎ আলো নিয়ে সবচেয়ে বেশি বোধহয় রাজনীতি হয়েছে। আলো যেটাই হোক, আমরা ফোটন জিনিসটাকে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? শোনো, একদম সহজ সরল ভাষায় বলি, ফোটন হলো আলোর কণা। এটা পরীক্ষা একবার এমসিকিউ আসছিল, এটা একটু লিখে রাখতে পারো। ফোটন হলো আলোর কণা। আচ্ছা, আলোর কণা বলতে কি বোঝাচ্ছি? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আমাদের এসে তার কোয়ান্টাম তত্ত্বতে বললেন, যখন কোন একটা দীপ্যমান বস্তু থেকে আলো চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে না, বরং সে কণা বা ফোটন আকারে ছড়িয়ে পড়ে বা প্যাকেট আকারে ছড়িয়ে পড়ে। বিষয়টা এরকম। দেখো, তোমরা যারা ভৌত আলো বিজ্ঞান পড়ছো তারা তোমরা জানো, ধরো এখানে একটা উৎস আছে, সেই উৎস থেকে আলো চারদিকে ছড়িয়ে পড়তেছে। এই উৎস থেকে আলো কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে? আলো উৎস থেকে চারদিকে এরকম তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। তোমরা যারা ভৌত আলো বিজ্ঞান পড়ছো তারা তোমরা জানো যে আলো এরকম তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে, রাইট? এটা হলো তরঙ্গ তত্ত্বের ক্ষেত্রে। আর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আমাদের কি বললেন? ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বতে আমাদেরকে বললেন, ধরে নাও এটা একটা উৎস, দেখো এটা একটা উৎস, এই উৎস থেকে তখন আলো চারদিকে ছড়িয়ে পড়বে, তাই না? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললেন? আলো এই উৎস থেকে চারদিকে কিভাবে ছড়িয়ে পড়বে? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন
আলো এই উৎস থেকে প্যাকেট বা কোয়ান্ট আকারে ছড়িয়ে পড়বে। এই দেখুন এরকম এক একটা করে প্যাকেট আকারে ছড়িয়ে পড়বে, এরকম এক একটা করে প্যাকেট আকারে ছড়িয়ে পড়বে। ধরো এই যে এই এক একটা প্যাকেটকে আমরা বলতেছি ফোটন, এই এক একটা প্যাকেটকে বলতেছি আমরা ফোটন। এগুলো হলো আলোর কণা, এরকম প্যাকেট আকারে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ফোটন মানে এই যে তুমি এই যে পার্টিকেলগুলো দেখতে পাচ্ছ বা এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ফোটন। এটা হলো ফোটন, মানে এটা হলো আলোর কণা। মানে এরকম প্যাকেট আকারে ছড়িয়ে পড়বে, এরকম তরঙ্গ আকারে নয়, বরং এরকম প্যাকেট আকারে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আর এই প্রত্যেকটা প্যাকেট বা কোয়ান্টাকে বলা হয় ফোটন। ফোটন নামকরণ অবশ্য বিজ্ঞানী লুইস করছেন, এতটুকু জেনে রাখতে, এটা হলো ফোটন। আর এই যে প্রত্যেকটা ফোটনের আবার তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই প্রত্যেকটা ফোটনের আবার তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই প্রত্যেকটা ফোটনের আবার এরকম তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই যে প্রত্যেকটা ফোটনের আবার তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই যে প্রত্যেকটা ফোটনের আবার তরঙ্গ দৈর্ঘ্য আছে। আলোর যে কণা তত্ত্ব আছে, নিউটনের কণা তত্ত্ব এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনেকটাই সিমিলার, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা ওইদিকে যাচ্ছি না, খালি এতটুকু মনে রাখো, ফোটন হলো আলোর কণা। আর যখন কোনো একটা জায়গা থেকে আলো আসতেছে বললেই আমরা মনে রাখবো সেখান থেকে আসলে ফোটন আসতেছে। ধরো এই যে রুমের লাইট জ্বলতেছে, এখান থেকে আলো আসতেছে, আমরা আলো না বলে বলবো এখান থেকে আসলে ফোটন আসতেছে, ঠিক আছে। এই প্রত্যেকটা ফোটনের আবার শক্তি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে। এই প্রতিটি ফোটনের যে শক্তি, এই প্রতিটি ফোটনের শক্তি, এটা কিন্তু আমাদের লাগবে ভাইয়া, এটা আমাদের লাগবে। প্রতিটি ফোটনের শক্তি আমরা এই শক্তিকে দুভাবে এক্সপ্লেন করতে পারি। নাম্বার ওয়ান, যদি আমরা কম্পাঙ্কের টার্মে লিখি তাহলে এই ফোটনের শক্তি হয় এইচএফ। এফ হলো ফোটনের কম্পাঙ্ক, যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে ফোটনের শক্তি হবে এই সমান এইচএফ। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা ফোটনের শক্তি হবে hc/λ। কেন? তুমি এটা জানো ভাইয়া, তুমি জানো, তুমি এটা জানো, সি হলো আলোর বেগ, সি সমান লেখা যায় f λ। তোমরা এতটুকু জানো, আমার দৃঢ় বিশ্বাস, কারণ তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। তুমি জানো এখান থেকে তুমি যদি এফ বের করতে চাও তাহলে এটা হবে c/λ। এই এফ এর মানটা বসাই দিলেই আমরা এখান থেকে ই পাবো। তার মানে যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে এখানে এফটা কি, এফটা হলো কম্পাঙ্ক। যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে ফোটনের শক্তি হবে এটা। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ফোটনের শক্তি হবে এটা। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে ফোটনের শক্তি হবে এটা। এখানে এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত তোমরা জানো, 6.63 10⁻34 জুল সেকেন্ড। আমার দৃঢ় বিশ্বাস এটা তোমরা সবাই জানো। তো জাস্ট এতটুকু মনে রাখো, ফোটন হলো আলোর কণা। এটা কিন্তু একবার এমসিকিউ পরীক্ষায় আসছে। কোন একটা দীপ্যমান বস্তু থেকে আলো ছড়িয়ে পড়তেছে বলতে আমরা ধরে নিব সেখান থেকে ফোটন ছড়িয়ে পড়তেছে। আমরা আলো না বলে কি বলবো, ফোটন বলবো। সেই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে, সেই প্রত্যেকটা ফোটনের শক্তি হলো ই সমান এইচএফ যদি কম্পাঙ্কের টার্মে দেওয়া থাকে, আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে দেওয়া থাকে তাহলে হবে ই সমান hc/λ। তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। তোমরা জাস্ট এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। তাহলে মনে রাখবা, আমরা এই আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে যখন আমরা কথা বলবো তখন আলো আসতেছে বলতেই ধরে নেব ফোটন আসতেছে, ঠিক আছে। এটা মনে রাখবা, আলো আসতেছে মানেই ফোটন আসতেছে। তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো যে ফোটন হলো আলোর কণা, সেই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে, সেই প্রত্যেকটার ফোটনের শক্তি হলো ই সমান এফএস। এটা হলো কম্পাঙ্কের টার্মে যদি আমরা বের করি, আর তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে যদি বের করি তাহলে সেটা হবে hc/λ। কেমনে সেটা আমি একটু শর্টকাটে দেখাইছি, কিন্তু তোমরা এটা জানো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা জানো। আচ্ছা, নাইরা বলছো, নাভানা বলছো বুঝছি, মীরা বলছো বুঝছি, এটা ভেরি গুড। তোমরা তো মাশাআল্লাহ বুঝে গেছো। তাহলে এখন আমরা আলোক তড়িৎ ক্রিয়াতে আমরা চলে যেতে পারবো। এবার চলো 2 নাম্বার ছোট্ট একটা বিষয় নিয়ে, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা কি, দেখো একটু ভালোভাবে দেখো। তোমরা আগে কোনোদিন ক্লাস না করলেও সমস্যা নেই ভাইয়া, আজকে ক্লাস করলেই তুমি পুরোটা বুঝে যাবা এবং তুমি এটাও জেনে যাবা টিচার এখান থেকে কি কি টাইপের সৃজনশীল প্রশ্ন করতে পারে, তার উত্তরগুলো কি হতে পারে। আচ্ছা দেখো, এখন যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা ধরো কোন একটা পরমাণু নিয়ে আমরা একটু কথা বলি। ধরো আমাদের কাছে কোন একটা পরমাণু আছে, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ, এটা হলো চতুর্থ কক্ষপথ। বিভিন্ন কক্ষপথ আছে, তাই না? এর বিভিন্ন কক্ষপথ আছে। প্রথম, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা ধরো
তুমি সোডিয়াম নিয়ে একটু কথা বলো। সোডিয়াম এটা হলো নিউক্লিয়াস। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। আচ্ছা, রেড কালার দিলে অনেকের দেখতে অসুবিধা হয়, এটা দিই। ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তাই না? তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হয় 2, 8, 1। 2, 8 আর 1। সোডিয়াম কিন্তু ধাতু। কেন ধাতু? কারণ তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে চাইলে একটা ইলেকট্রনকে দান করতে পারে। আর যারা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা ধাতু বলি, তাই না? এটা তুমি তো ক্লাস 9-10 থেকেই জেনে আসতেছো। শোনো, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে একটু বলো তো। ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে কিনা? এই কক্ষপথে হবে 2টা, এই কক্ষপথে এখানে হবে 8টা, রাইট? এখানে হবে 8টা, আর লাস্ট কক্ষপথে হবে 1টা। এখন শোনো, ধরো আমি এই শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, অর্থাৎ আমি এই কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই। তাহলে মুক্ত করতে হলে কি করতে হবে? দেখো, আমি চাইলে কিন্তু ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবো না। কেন পারবো না? কারণ এই যে নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াস দেখতে পারতেছো, এই নিউক্লিয়াসটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখছে। এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে সে তার নিজের দিকে টেনে ধরে রাখছে। সে যেহেতু তাকে নিজের দিকে টেনে ধরে রাখছে, বা তুমি এভাবে বলতে পারো এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে ঋণী, রাইট? একে চাইলে আমি মুক্ত করতে পারবো না। একে মুক্ত করতে হলে যে পরিমাণ নিউক্লিয়াসের কাছ থেকে ঋণ করে রাখছে, সেই পরিমাণ ঋণ আমাকে মুক্ত করতে হবে। একজন মানুষকে আমি ঋণ মুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? সে যে পরিমাণ ঋণ করছে সেই পরিমাণ আগে আমাকে তাকে ঋণ মুক্ত করার জন্য সেই পরিমাণ টাকা আমাকে পে করতে হবে, তারপর আমি তাকে মুক্ত করতে পারবো। ঠিক একই রকমভাবে আমি চাইলেই ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবো না। কেন পারবো না? কারণ এই প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে ঋণী বলতে পারি, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের শক্তির মান হয় নেগেটিভ। কক্ষপথে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের শক্তির মান নেগেটিভ। আর নেগেটিভ বলতে আমি বুঝাচ্ছি এখানে ঋণগ্রস্ত। তারা কার কাছে ঋণগ্রস্ত? তারা নিউক্লিয়াসের কাছে ঋণগ্রস্ত। অর্থাৎ আমি যদি এই ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, তাহলে তাকে আমাকে শক্তি দিতে হবে। যদি আমি তাকে উপযুক্ত পরিমাণ শক্তি দেই, তাহলে আমি তাকে মুক্ত করতে পারবো, নয়তো আমি তাকে মুক্ত করতে পারবো না। আচ্ছা, এই যে ইলেকট্রনটা কয় নম্বর কক্ষপথে আছে দেখো তো? এখানে 3 নম্বর কক্ষপথে আছে, তাই না? এই কক্ষপথে থাকা একটা ইলেকট্রন কতটুকু ঋণগ্রস্ত, এটার মান চাইলে আমরা কিন্তু বের করতে পারি। কোন একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি কতটুকু হবে, সেই শক্তির মান বের করার সূত্র হলো -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড n স্কয়ার। n হলো কক্ষপথ নাম্বার, ঠিক আছে? কয় নাম্বার কক্ষপথে আছে দেখো? এই যে ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে আছে? ইলেকট্রন এখানে আছে 3 নাম্বার কক্ষপথে আছে। তাহলে আমি যদি 3 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, তাহলে সেই ইলেকট্রনকে কতটুকু শক্তি দিতে হবে আগে সেটা আমাকে জানতে হবে। কাউকে আমি ঋণ মুক্ত করতে চাই, তাকে ঋণ মুক্ত করতে হলে সে কতটুকু ঋণগ্রস্ত এটাকে জানতে হবে। যদি আমি এটাই না জানি, তাহলে আমি কিভাবে মুক্ত করব, রাইট? তাহলে দেখো, তুমি এই মানটা একটু বের করো। দেখো তো এই মানটা বের করলে কতটুকু আসে। এই মানটা বের করলে কতটুকু আসে দেখো, আমি একটু বের করি। -13.6 ইলেকট্রন ভোল্ট, তাকে তুমি 9 দ্বারা ভাগ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ -1.52 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমাদের এই যে ইলেকট্রনটা আছে দেখো, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে এতটুকু শক্তি দ্বারা ঋণগ্রস্ত, বা তুমি বলতে পারো এই নিউক্লিয়াসটা ইলেকট্রনের কাছ থেকে এই পরিমাণ শক্তি ধার নিচ্ছে। তাহলে আমি যদি এখন নিউক্লিয়াসের এই ঋণটাকে আমি শোধ করে দিতে চাই, তাহলে অবশ্যই এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনকে আমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে। কতটুকু শক্তি দিতে হবে? আমি যদি তাকে ঋণ মুক্ত করতে চাই, আমাকে মিনিমাম এই পরিমাণ শক্তি দিতে হবে। যদি আমি এর থেকে কম পরিমাণ শক্তি দেই, তাহলে কিন্তু আমি এই ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবো না। কেন মুক্ত করতে পারবো না? সে তো ঋণগ্রস্তই না, নিউক্লিয়াস তাকে ছেড়ে দেবে না, তার দিকে টেনে ধরে রাখবে। তার মানে আমি এই ইলেকট্রনটাকে যদি আমি মুক্ত করতে চাই, তাহলে বাইরে থেকে আমাকে শক্তি দিতে হবে। যদি বাইরে থেকে আমি উপযুক্ত পরিমাণ শক্তি দেই, তাহলে মুক্ত হবে। আমি যদি সেম পরিমাণ শক্তি দেই, কোনো সমস্যা নাই। আমি এখানে ঋণগ্রস্ত 1.52 ইলেকট্রন ভোল্টে, আমি যদি সেম পরিমাণ শক্তি তাকে দেই, তাহলে সে মুক্ত হবে। বেশি দিলেও মুক্ত হবে, কিন্তু আমি যদি এর থেকে কম পরিমাণ শক্তি দেই, তাহলে কিন্তু আমি ইলেকট্রনটাকে মুক্ত করতে পারবো না। তার মানে এই কক্ষপথ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে হলে একটা মিনিমাম শক্তির প্রয়োজন।
রাইট? আমি যে কোনো শক্তি দিলে ইলেকট্রন মুক্ত হবে না, বেশি দিলে তো মুক্ত হবে, কিন্তু কম দিলে তো মুক্ত হবে না। এই জন্য আমাকে আগে জানতে হবে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে হলে আমাকে কি পরিমাণ শক্তি দিতে হবে। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো এই বিষয়টা বুঝছো কিনা, যে আমি একটা কক্ষপথ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে চাই, চাইলেই তো আমি মুক্ত করতে পারবো না, সে তো নিউক্লিয়াসের কাছে ঋণগ্রস্ত। তাকে আমি যদি মুক্ত করতে চাই তাহলে বাইরে থেকে আমাকে শক্তি প্রোভাইড করতে হবে, বাইরে থেকে আমাকে শক্তি দিতে হবে, কি পরিমাণ শক্তি দিতে হবে এটাও তো আমাকে জানতে হবে। তাহলে একটা কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি কতটুকু সেটা বের করার সূত্র হলো এইটা। এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে বের করতে পারো। হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে বের করতে পারো। বা আমরা এখান থেকে দেখলাম এই যে সোডিয়ামের এই যে ইলেকট্রনটা এই 3 নম্বর কক্ষপথে আছে, এর শক্তির মান হলো -1.52 ইলেকট্রন ভোল্ট। মাইনাস দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনটাকে এই শক্তি দ্বারা নিজের দিকে টেনে রাখছে, বা সে নিউক্লিয়াসের কাছে এই পরিমাণ শক্তি দ্বারা ঋণগ্রস্ত। তাকে যদি আমি মুক্ত করতে চাই মিনিমাম এই পরিমাণ শক্তি দিতে হবে, বা এর চেয়ে বেশি দিতে হবে। এর চেয়ে কম দিলে তাকে আমরা মুক্ত করতে পারবো না। ভাইয়া বড় করে লিখবো? আচ্ছা, বড় করে লিখবো, বড় করে লিখবো, সমস্যা নেই। তার মানে শোনো, আমরা যদি ইলেকট্রনটাকে একজন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরটা দেই। ধরো আমি ইলেকট্রন মুক্ত করতে চাই, এই ইলেকট্রনকে মুক্ত করতে চাই, তাহলে আমরা এই শেষ কক্ষপথে এই ইলেকট্রনকে মুক্ত করতে চাই। তাহলে ইলেকট্রনকে মুক্ত করতে হলে কি করতে হবে? ইলেকট্রনকে মুক্ত করতে হলে আমাকে অবশ্যই শক্তি দিতে হবে। তাহলে আমি যে শক্তিটা দিব সেই শক্তির মান, হ্যাঁ, আর যে শক্তিটা দিব সেই শক্তির মান অবশ্যই এই 1.52 ইলেকট্রন ভোল্টের সমান হতে হবে বা তার বেশি হতে হবে। যদি আমি এই পরিমাণ শক্তি এই ইলেকট্রনটাকে দিতে পারি তাহলে এই ইলেকট্রনটা মুক্ত হবে। এর চেয়ে বেশি দিলেও মুক্ত হবে, কিন্তু এর চেয়ে কম দিলে মুক্ত হবে না। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। আচ্ছা, ভেরি গুড, তোমরা সবাই বুঝছো, মাশাআল্লাহ, তোমরা তো বেশ ভালো বুঝো। নায়রা বুঝছো, মাহফুজ বুঝছো, তাপসিয়া বুঝছো, নাভা বুঝছো, দিয়া বুঝছো, বুসরা বুঝছো, মাশাআল্লাহ, তোমরা সবাই ভালো বুঝছো। এটা গুড। আমরা কি কি জানলাম? একটা ফোটনের শক্তি কতটুকু এটা আমরা জানলাম। আলো বলতে আমরা বুঝবো কি ফোটন, কোনো বস্তুর উপর আলো পড়তেছে বললে আমরা ধরে নেবো সেখানে ফোটন পড়তেছে। ফোটনের শক্তি কতটুকু হতে পারে এটা আমরা জানলাম। 2 নম্বর বিষয় জানলাম একটা কক্ষপথ থেকে যদি আমি একটা ইলেকট্রনকে মুক্ত করতে চাই তাকে বাইরে থেকে শক্তি প্রোভাইড করতে হবে। কতটুকু শক্তি প্রোভাইড করতে হবে? ওই ইলেকট্রনটা যে শক্তি যারা নিউক্লিয়াসের কাছে ঋণগ্রস্ত সেই পরিমাণ শক্তি আমাকে তাকে প্রোভাইড করতে হবে, বা তার থেকে বেশি প্রোভাইড করতে হবে। তার চেয়ে কম প্রোভাইড করলে সেই ইলেকট্রনকে আমরা মুক্ত করতে পারবো না। মানে এটা হলে ইলেকট্রন মুক্ত হবে, মুক্ত করলে এতটুকু শক্তি দিতে হবে। হ্যাঁ, এতটুকু শক্তি দিতে হবে। যদি আমাদের শক্তির মানটা যদি 1.52 ইলেকট্রন ভোল্টের কম হয়, এটা হলে কিন্তু মুক্ত হবে না। এটা হলে মুক্ত হবে না। আশা করি বুঝছি। তাহলে চলো এবারে কনসেপ্ট 3-তে চলে যাই। আচ্ছা, আমরা প্রবলেম সলভ করব। এবারে কনসেপ্ট 3-তে চলে যাই। এখন আলোক তড়িৎ ক্রিয়া জিনিসটা কি আমি একটু সহজ ভাষায় আমি আগে তোমাদের বুঝাই, এরপরে আমি সার্কিট অঙ্কন করে তোমাদের এই বিষয়টা বোঝাবো। ওকে, তাহলে চলো আগে একটু সিম্পল হইতে আমরা এটাকে একটু বোঝানোর ট্রাই করি। ধরো আমরা এখানে একটা মেটাল নিলাম, ওকে, আমরা এখানে একটা মেটাল নিলাম। এটা কিসের মেটাল? ধরো এটা সোডিয়ামের একটা ধাতব খণ্ড নিলাম। তার মানে এটা একটা সোডিয়াম, এই সোডিয়ামের একটা ধাতব খণ্ড নিলাম। একটু ভেবে বলো তো, এটা যদি একটা সোডিয়ামের ধাতব পাত হয় তাহলে এখানে সোডিয়ামের কতগুলো পরমাণু আছে? তুমি অবশ্যই বলবা একটা ধাতব পাতে সোডিয়ামের কোটি কোটি পরমাণু থাকে, তাই না? এটা একটা ধাতব পাত, এটা একটা পাত, সোডিয়ামের পাত। এই সোডিয়ামের পাতে অসংখ্য সোডিয়ামের পরমাণু আছে। তার মানে এর মধ্যে কোটি কোটি পরমাণু আছে। দেখো একটু, এই কোটি কোটি পরমাণুর সবার গঠন সেমি, সবার সিস্টেমটা সেমি। এর মধ্যে কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুর গঠন তো এরকমই হবে। শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন থাকবে, আরেকটা তুমি যদি পরমাণু নাও সেই পরমাণুর ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটবে, তাই না? তার মানে প্রত্যেকটা পরমাণু তো সেম, সিমেট্রিক্যালি তারা সেম, প্রত্যেকটা পরমাণু সেম। তাহলে প্রত্যেকটা পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করার প্রসেস হবে সেম, রাইট? কারণ এটা সোডিয়ামের একটা ধাতু, এর মধ্যে কোটি কোটি সোডিয়াম পরমাণু আছে। তাহলে এই কোটি কোটি সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করার প্রসেস সেমই হবে। এই জন্য আমরা কি করতেছি, ধরো এখানে কোটি কোটি সোডিয়াম পরমাণু আছে থাকলো,
আমরা এখান থেকে এই এই যে এই ইলেকট্রনটাকে, একটা ইলেকট্রনটাকে আমরা মুক্ত করতে চাই। এই মুক্ত করার প্রসেসটা আমরা জানতে চাই। এই একটা ইলেকট্রনকে মুক্ত করার প্রসেস যা হবে, কোটি কোটি পরমাণু যদি থাকতো, সেই কোটি কোটি পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করার প্রসেসও সেম হইতো। তাহলে যদি আমি একটা জেনে যাই, তো অটোমেটিক্যালি বাকিগুলো আমরা পারবো, রাইট? এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। যে এটা একটা সোডিয়াম পাত, এই পাতের মধ্যে কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে। আমরা সেই ইলেকট্রনগুলো মুক্ত করতে চাই। একটা পরমাণু ইলেকট্রন মুক্ত করার প্রসেস যা হবে, বাকি পরমাণু ইলেকট্রন মুক্ত করার প্রসেস সেমই হবে। আমরা এই জন্য ধরে নিচ্ছি এই যে সোডিয়াম পরমাণু, সোডিয়াম ধাতু, এই ধাতুর মধ্যে কোটি কোটি পরমাণু আছে, সেই পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, তার মধ্যে থেকে আমি একটা ইলেকট্রন নিলাম। এই একটা ইলেকট্রনকে আমরা মুক্ত করতে চাই, এই ধাতব পাত থেকে আমরা মুক্ত করতে চাই। ধাতব পাত থেকে মুক্ত করতে চাই মানে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই। এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। আমরা কি করতে চাই এই বিষয়টা বুঝছো কিনা এটা আমাকে একটু বলো। আমরা কি বের করতে চাই এই জিনিসটা বুঝছো কিনা। এটা একটা সোডিয়াম পাত, এর মধ্যে কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুর শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। আমরা সেই ইলেকট্রনগুলো মুক্ত করতে চাই। একটা ইলেকট্রন করে মুক্ত করার প্রসেস যা, এই সবগুলো ইলেকট্রনকে মুক্ত করার প্রসেস সেমই হবে। আচ্ছা, ভেরি গুড, বুঝছো, গুড, ভেরি গুড, তোমরা বেশ ভালো বোঝো, মাশাআল্লাহ, তোমরা আসলে অনেক ভালো বোঝো। আচ্ছা, এখন দেখো আমরা কি করব। আমরা এখন এই ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই। এখন ইলেকট্রনকে মুক্ত করতে হলে কি করতে হবে? শক্তি দিতে হবে। আমরা এই ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, আমাকে শক্তি দিতে হবে। শক্তি আমি কোন প্রক্রিয়াতে দেব? শক্তি দেওয়ার অনেক প্রক্রিয়া আছে। আমি চাইলে এখানে তাপ শক্তি দিতে পারি, অর্থাৎ আমি তাকে তাপ দিয়ে থার্মাল ওয়েতে আমি তাকে এনার্জি দিতে পারি। আমি এর চারপাশে হয়তো বা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে দিতে পারি, সেই প্রসেসে তাকে আমি শক্তি দিতে পারি। এই প্রসেসগুলো বাকিতেও শক্তি দিবার আরেকটা প্রসেস আছে, সেটা হলো এর উপর আলো ফেলা। এর উপর আলো ফেলা, দেখো তো আলোর কাছে কি আছে? ফোটন আছে। আলো আসতেছে মানে ফোটন আসতেছে, সেই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে। আমরা এর উপর আলো ফেলবো, তার মানে এর উপর আমরা ফোটন ফেলবো, সেই ফোটনের কাছে শক্তি আছে, সেই শক্তি ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে আমরা ইলেকট্রনকে মুক্ত করতে চাই, মুক্ত করার জন্য তো আমাকে শক্তি দিতে হবে। এখন শক্তি আমি কই থেকে দিব? শক্তি আমি কোথায় পাবো? আমি কোন প্রক্রিয়ায় শক্তি দিব? আমি চাইলে থার্মাল ওয়েতে দিতে পারি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে শক্তি দিতে পারি, অথবা শক্তি দিবার আরেকটা জনপ্রিয় প্রসেস হলো তার উপর আমরা আলো ফেলবো। অর্থাৎ এর উপর আমরা আলো ফেলবো, আলোর কাছে ফোটন আছে, এর উপরে এসে আলো পড়বে, মানে আমরা বলবো এরপরে এসে ফোটন পড়বে, সেই ফোটনের শক্তি এই ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে এখান থেকে মুক্ত হবে। তার মানে বিষয়টা হলো এবারে আমরা তাকে আলো দিব, তার মানে আমরা তাকে শক্তি দেব। শক্তি দেওয়ার জন্য অবশ্যই কি দরকার? তার উপরে আলো ফেলা দরকার। এখন তার উপর আমরা ধরো এই যে তার উপর আমরা এখানে লাইট থেকে তার উপর আমরা আলো ফেলবো। তো আমরা আগেই বলছি এখানে লাইট থেকে আলো ফেলতেছি। আলো ফেলবো মানে কি? তার উপর আমরা আসলে ফোটন ফেলবো, তার উপর আমরা আসলে ফোটন ফেলবো। এখানে তো অসংখ্য কোটি কোটি ফোটনের উপরে এসে পড়বে, এরকম অসংখ্য ফোটন, এর উপরে অসংখ্য ফোটন এখানে আসবে, এই মেটালের উপরে এসে পড়বে, তাই না? এই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে, এই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে, রাইট? এই প্রত্যেকটা ফোটনের শক্তি আছে। দেখো দেখো, এটা তো উৎস, এটা উৎস, একটু ভালোভাবে দেখো, এটা তো উৎস, এই যে এটা একটা উৎস, এই উৎস থেকে আলোগুলো আসছে। তো উৎস যদি সেম থাকে তাহলে প্রত্যেকটা ফোটনের কম্পাঙ্কও সেম থাকবে। উৎস যেহেতু সেম, কম্পাঙ্কও সেম থাকবে, কারণ কম্পাঙ্ক হলো উৎসের বৈশিষ্ট্য। কম্পাঙ্ক হলো উৎসের বৈশিষ্ট্য, উৎস যদি সেম থাকে তাহলে প্রত্যেকটা ফোটনের কম্পাঙ্ক সেম থাকবে। বা তুমি ধরে নাও এটা 1 বর্ণী আলো, ধরে নাও এটা হলো 1 বর্ণী আলো, সহজ হিসাব, এটা হলো 1 বর্ণী আলো। যদি 1 বর্ণী আলো হয় তাহলে অবশ্যই তার তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকবে। যদি এটা রেড কালারের আলো হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট থাকবে। যদি এটা মনে করো বেগুনি রঙের আলো হয় তার তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট থাকবে। হলুদ রঙের আলো হলে তার তরঙ্গ নির্দিষ্ট থাকবে, কারণ প্রত্যেকটা বর্ণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য তো নির্দিষ্ট। তার মানে আমি এরপরে 1 বর্ণী আলো ফেলছি। আলো ফেলছি মানে কি? আমি তো আগেই বলছি আলো ফেলছি বলতে আমরা সবসময় মনে রাখবো তারপর আমরা ফোটন ফেলছি। তার মানে এই যে ফোটনগুলো এসে পড়তেছে, তার উপরে এই ফোটনগুলো এসে পড়তেছে, এগুলো আসলে কি? এগুলো আসলে কি? এগুলো তো আসলে ফোটন, এগুলো তো আসলে ফোটন, এগুলো আসলে ফোটন, রাইট? তার উপর আমি ফোটন ফেলতেছি, তার উপর আমি ফোটন ফেলতেছি, তার মানে তার উপর আমি কি ফেলতেছি? আলো ফেলতেছি। তাহলে সবার আগে আমাকে এটা জানা দরকার
আমি যে ইলেকট্রনটাকে এই মেটাল থেকে মুক্ত করতে চাই, বোঝো, আমি এই মেটাল থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আগে আমাকে জানা লাগবে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে আমার মিনিমাম কতটুকু শক্তি প্রয়োজন। আমি কাউকে ঋণ মুক্ত করতে চাই, তাহলে আগে আমাকে জানতে হবে না যে সে কতটুকু ঋণগ্রস্ত। তাহলে আমি যে মেটাল থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, তাহলে সবার আগে আমাকে জানতে হবে ইলেকট্রনটাকে মুক্ত করতে আমার কতটুকু শক্তি প্রয়োজন। শোনো, এই ইলেকট্রনটাকে মুক্ত করতে তোমার সর্বনিম্ন যতটুকু শক্তি প্রয়োজন তার নাম হলো কার্যাপেক্ষক। তাহলে একটু লিখে ফেলো, টার্মটার নাম কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক কি? কার্যাপেক্ষক হলো ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন যতটুকু শক্তি প্রয়োজন, এই ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন যতটুকু শক্তি প্রয়োজন। আগে তো আমাকে জানা লাগবে যে কতটুকু শক্তি লাগবে, যতটুকু শক্তি প্রয়োজন, এইটাকে আমরা বলে থাকি কার্যাপেক্ষক। রাইট, এটাকে আমরা বলে থাকি কার্যাপেক্ষক। তাহলে একটা ইলেকট্রনকে মুক্ত করতে হলে সর্বনিম্ন যতটুকু শক্তি প্রয়োজন তাকে বলা হয় কার্যাপেক্ষক। সেই কার্যাপেক্ষকের আবার ইকুয়েশন আছে, একটা সমীকরণ। সেই কার্যাপেক্ষকের সমীকরণ কেমন? কার্যাপেক্ষককে ডব্লিউ নট দ্বারা প্রকাশ করা হয়। এই ডব্লিউ নট সমান হবে এইচ এফ নট। এফ নট কি, এই ব্যাখ্যায় আমরা পরে আসবো। এখানে এইচ কি, এটা তো জানো, এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এফ নটটা কি? এফ নটের পরিচয়টা হলো সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক কি, এই ব্যাখ্যায় আমি পরে আসবো, এখন বললে বুঝবে না। এরপরে আমি যখন ব্যাখ্যা দেবো তুমি নিজেই ফিল করতে পারবা যে সূচন কম্পাঙ্ক কি। এটা যদি কম্পাঙ্কের টার্মে দেওয়া থাকে, আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে দেওয়া থাকে, তাহলে তখন হবে এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এই ল্যামডা নটের পরিচয়টা কি? এর পরিচয় হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তার মানে একটা বিষয় বোঝো, আমার এই ইলেকট্রনটাকে মুক্ত করতে হলে এই পরিমাণ শক্তি প্রয়োজন। যদি সূচন তরঙ্গ দেওয়া থাকে তাহলে এই সমীকরণ দ্বারা সেই শক্তির মান বের করব, আর যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে এই সমীকরণ দ্বারা আমরা শক্তির মানটুকু বের করব। রাইট, একটু ভালোভাবে বোঝো। আমি ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, মুক্ত করতে হলে আমার মিনিমাম শক্তি প্রয়োজন, কতটুকু শক্তি প্রয়োজন এটা আমাকে জানতে হবে। ওই ইলেকট্রনটাকে মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন তাকে বলা হবে কার্যাপেক্ষক। তাহলে এখন প্রশ্ন হলো, ভাই কার্যাপেক্ষকের মান কত হবে? কার্যাপেক্ষক বের করার সমীকরণ হলো এইচ এফ নট। এফ নট তাহলে সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ককে আমি পরে আসতেছি। আমার তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে এইচ সি বাই ল্যামডা নট। তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। তোমরা এটুকু বুঝছো কিনা একটু বলো। ভাই একটু বড় করে লিখেন, ঝাপসা আসতেছে। আমার এখানে তো আপু ঝাপসা আসতেছে না, আমার ফোনে তো ঠিকই আছে। আমার মনে হয় তোমার নেটওয়ার্ক ইস্যু, এ কারণে হয়তো এরকম হচ্ছে। আমি আচ্ছা আর একটু বড় করে লিখতেছি যেন তোমরা ভালো করে দেখতে পারো। হ্যাঁ, সমস্যা নেই। তোমরা আমাকে একটু করে বলো যে এইটুকু তোমরা বুঝছো কিনা। আচ্ছা মাহবুবা জান্নাত আপু, আমি বড় করে লিখতেছি, তার আগে আমাকে একটু কমেন্ট করে বলো এইটুকু তোমরা বুঝছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে বলো। দ্রুত বলো, দ্রুত। যে ইলেকট্রনটাকে মুক্ত করতে চাই, সেই ইলেকট্রনকে মুক্ত করতে হলে আমার শক্তি লাগবে। যে শক্তি লাগবে তার নাম আসলে কার্যাপেক্ষক। পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে আসতে পারে কার্যাপেক্ষক বলতে কি বোঝো বা কাকে বলে, তখন সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে। সেই কার্যাপেক্ষকের মান বের করার সমীকরণ হলো এইটা কিন্তু আমাদের প্রয়োজন। তোমরা এই জিনিসটা একটু বুঝো, এগুলো কিন্তু এই শক্তিটুকু কিন্তু আমাদের প্রয়োজন। আমি একটা বক্সের মধ্যে দিয়ে এখন তোমাদের একটু দেখাই। এই শক্তিটুকু কিন্তু আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। তাহলে প্রয়োজন যেটা এখানে আমি একটু লিখে রাখি, এইটা হলো আমাদের প্রয়োজন। তাহলে এখন প্রয়োজন মেটানোর জন্য আমাকে তো শক্তি দিতে হবে। এইটা হলো আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। বড় করে লিখতে বলছে না, কিন্তু সমস্যা হলো আমি যত বড় করে লিখি তার চেয়ে বড় করে তো চাইলে লিখতে পারবো না। এইটা হলো আমাদের প্রয়োজন। ওকে, তাহলে এখন প্রয়োজন মেটানোর দরকার, অর্থাৎ আমাকে শক্তি দেওয়া দরকার। সেই শক্তি দেওয়ার জন্য কি করব? তার উপরে আমরা আলো ফেলবো। এই যে আলো ফেলবো, আলো পড়তেছে মানে কি? আলো পড়তেছে মানে তার উপরে ফোটন পড়তেছে। আলো পড়তেছে মানে কি? তার উপরে ফোটন পড়তেছে। তাহলে এই যে ফোটন এসে পড়তেছে, সেই ফোটনের তো ভাইয়া একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, অথবা সেই ফোটনের একটা কম্পাঙ্ক থাকবে, ল্যামডাও থাকবে, এফও থাকবে। নির্দিষ্ট বর্ণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট, নির্দিষ্ট উৎস তার জন্য কম্পাঙ্কটাও নির্দিষ্ট। রাইট,
উৎস নির্দিষ্ট হলে কম্পাঙ্কটাও নির্দিষ্ট হয়, মানে কম্পাঙ্ক হলো উৎসের বৈশিষ্ট্য। উৎস যতক্ষণ পর্যন্ত সেম থাকবে কম্পাঙ্ক সেম থাকবে। ধরো আমি এখানে কথা বলতেছি, আমার গলা থেকে যে শব্দ বের হচ্ছে সেই শব্দের কম্পাঙ্ক সবসময় সেম থাকবে। এখন আমি যদি এটা বায়ু মাধ্যমে কথাবার্তা বলি, তাহলে এখান থেকে যে শব্দটা বের হবে, এই শব্দটা যখন সামনের দিকে যাবে, শব্দটা একটা তরঙ্গ, শব্দটা যখন সামনের দিকে যাবে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য একরকম হবে। পানির মধ্যে গিয়ে যদি আমি চিৎকার দিই, সেম ভাবে কথাবার্তা বলি, তখন কম্পাঙ্ক সেম থাকবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে বেগও চেঞ্জ হয়। তুমি জানো এটা, যে কম্পাঙ্ক হলে উৎসের বৈশিষ্ট্য, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য হলো মাধ্যমের বৈশিষ্ট্য। মাধ্যম চেঞ্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, আর উৎস চেঞ্জ হলে তখন কম্পাঙ্ক চেঞ্জ হয়। আশা করি বুঝছি। তাহলে আমরা এই প্রয়োজন মেটানোর জন্য এখন আমরা এই ফোটনকে ফেললাম। তাহলে আমরা যে ফোটনটাকে ফেললাম তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আপাতিত ফোটন। তাকে বলবো আমরা আপাতিত ফোটন। তাহলে সেই আপাতিত ফোটনের শক্তি কতটুকু হবে? এবার এটা আমাদের জানা দরকার। আপাতিত ফোটন, এটা হলো আপাতিত ফোটন। তাহলে আপাতিত ফোটনের শক্তি কতটুকু এটা আমাকে জানতে হবে। এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্ন আসছে যে আপাতিত ফোটনের শক্তি বের করো। তাহলে আপাতিত ফোটনের শক্তি আমরা দুইটা ইকুয়েশন ইউজ করে বের করতে পারি। সেটা হলো, যদি আমার কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে হবে এই সমস্যা মানে এই সেফ, আর যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে হবে এই সি বাই ল্যামডা। তার মানে এইটা ছিল আমাদের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য এই পরিমাণ শক্তি আমরা দিলাম। তার মানে এখানে এটা একটা বক্স করে লিখে দেই, এইটা হলো আমরা যেটা দিলাম ওইটা ছিল আমাদের প্রয়োজন, আর এইটা আমরা দিলাম প্রয়োজন মেটানোর জন্য, এটা আমরা দিলাম প্রয়োজন মেটানোর জন্য, এটা আমরা দিলাম। ঠিক আছে, এই পরিমাণ শক্তি আমরা দিলাম, ওইটা ছিল প্রয়োজন আর এইটা আমরা দিলাম। তাহলে এখন একটু বলো তো ভাইয়া, প্রয়োজন ছিল এটা, দিলাম এটা, ইলেকট্রন মুক্ত হবে কিনা? তোমরা একটু ভাবো, প্রয়োজন ছিল এইটা, দিলাম এটা, ইলেকট্রন মুক্ত হবে কিনা? আচ্ছা এই কেসটা একটু বলো, তোমরা একটু বলো তো। দেখো তো, ধরো আমি বললাম তোমাকে আমাদের প্রয়োজন যেটা, আমাদের প্রয়োজন, ধরো আমাদের প্রয়োজন ধরো 100 জুল প্রয়োজন, 100 জুল শক্তি প্রয়োজন। কিন্তু ধরো আমি যে শক্তিটা দিলাম সেই শক্তিটা হলো 90 জুল, এটা হলো কেস 1। ঠিক আছে, এখানে ইলেকট্রন মুক্ত হবে কিনা একটু বলবা। প্রয়োজন আমার 100 জুল, আমি দিয়ে ফেলছি 100 জুলই, তাহলে ইলেকট্রন মুক্ত হবে কিনা? ধরো আমার প্রয়োজন 100 জুল, আমি দিয়ে ফেলছি 120 জুল। ঠিক আছে, তাহলে এই 3 কেসের মধ্যে কোন ক্ষেত্রে ইলেকট্রনটা মুক্ত হবে একটু আমাকে বলো। এই 3 ক্ষেত্রে কোন ক্ষেত্রে ইলেকট্রনটা মুক্ত হবে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো। আমি দেখতে চাই যে তোমরা পারো কিনা, যে কোন ক্ষেত্রে ইলেকট্রনটা মুক্ত। আমাদের শেষ, আমাদের টপিক্সের 80% শেষ হয়ে গেছে, আমাদের টপিক্সের 80% শেষ হয়ে গেছে। এরপরে আমরা খালি প্রবলেম সলভ করবো, যে কী টাইপের প্রশ্ন আসবে, কেমনে সলভ করবা। তাহলে এটা বলো তো, কেস 1-এ কি ইলেকট্রন মুক্ত হবে? ইলেকট্রন মুক্ত হবে না, এই ক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হবে না। যা প্রয়োজন তার থেকে তো আমি কম দিয়েছি, তাহলে তো আমি তাকে মুক্ত করতে পারবো না। যা প্রয়োজন তার থেকে বেশি দিয়েছি, এই ক্ষেত্রে ইলেকট্রন তাই দিয়েছি, এই ক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হবে। আর যা প্রয়োজন তার থেকেও বেশি দিয়েছি, এই ক্ষেত্রে তো ইলেকট্রন মুক্ত হবেই, অতিরিক্ত তার পকেটে আরো 20 জুল শক্তি থাকবে। ধরো তাকে ঋণগ্রস্ত 100 টাকা, তাকে আমি দিলাম 120 টাকা, তাহলে 100 টাকা সে ঋণ মুক্ত হবে, তার পকেটে আরো অতিরিক্ত 20 টাকা থাকবে। রাইট? আচ্ছা বলো তো, ছেলে বাপকে কখন শালা বলে? যখন ছেলের পকেটে একটু টাকা পয়সা থাকে, তার একটু ফ্রেন্ড থাকে। তোমাদের এই বয়সে বাবার উপর রাগ করে বলেছে শালা বাপ থাকবে না তোর বাসায়, বের হয়ে গেলাম। কখন? যখন তার পকেট একটু গরম থাকে। রাইট? এই ক্ষেত্রে কিন্তু সেম। দেখো 100 জুল প্রয়োজন, দিলাম 120 জুল, এই ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু মুক্ত হবে। কিন্তু তার কাছে যে অতিরিক্ত শক্তি আছে, তখন এই শক্তি দ্বারা কি করবে? এই শক্তি দ্বারা ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। এই শক্তি দ্বারা ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। ইলেকট্রনের কাছে যদি অতিরিক্ত শক্তি থাকে তাহলে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। তো মাশাআল্লাহ, তোমরা প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছো। সবারটা আমি লিখতে পারতেছি না, লিখলে সময় পাবো না, বলতে পারতেছি না। তার মানে আশা করি তোমরা বুঝছো, আশা করি তোমরা বিষয়টা বুঝছো যে ইলেকট্রন কখন মুক্ত হবে, এই বিষয়টা তোমরা বুঝছো। শোনো, তাহলে আমি যদি বলি বলো তো ইলেকট্রন মুক্ত হওয়ার কন্ডিশন,
তাহলে ইলেকট্রন মুক্ত হবার শর্ত, মুক্ত হবার শর্ত যদি আমি তোমাকে বলি, তুমি এবার নিশ্চিত বলতে পারবা, এটা তো কোনটাই না তোমার কাছে। ইলেকট্রন মুক্ত হবার শর্ত কি? নাম্বার 1, ইলেকট্রন মুক্ত হবার শর্ত হলো তুমি যে শক্তিটা দিলা, তুমি যে শক্তি দিছ, সেই শক্তির মান অবশ্যই ডবল সমান হতে হবে, এটা হলো ইলেকট্রন মুক্ত হবে। অথবা তুমি যে শক্তিটা দিছ, সেই শক্তির মান ডবল নটের চেয়ে বেশি হতে হবে, তাহলেও ইলেকট্রনটা মুক্ত হবে। এটা হলো ইলেকট্রনটা মুক্ত হবে। কিন্তু কিন্তু তুমি যে শক্তিটা দিছ, সেই শক্তির মান যদি ডবল নট থেকে কম হয়, তাহলে এক্ষেত্রে মুক্ত হবে না, এটা মুক্ত হবে না, রাইট? এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুক্ত হবে না। পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, ইলেকট্রন কখন মুক্ত হবে, কখন মুক্ত হবে না, আলোক তড়িৎ সংঘটিত হবে কি হবে না, আমরা এই 3টা কন্ডিশনের মাধ্যমেই আমাদের সকল সৃজনশীল প্রশ্নের উত্তর বের করতে পারি। এই 3টার মাধ্যমে আমরা উত্তর বের করতে পারি। তাহলে এখন একটু বোঝো তো ভাইয়া, একটু লাস্ট আরেকবার একটু বোঝো তো। দেখো, আমরা এই বিষয়টাকে 3টা টার্মে বুঝতে পারি, বুঝাইতে পারি। সেটা কি? একটা ছিল আমাদের প্রয়োজন, দেখো একটা ছিল আমাদের প্রয়োজন, একটা হলো আমরা যেটা দিলাম, রাইট? দেখো তো ভাইয়া, আমার প্রয়োজন হলো ডবল নট পরিমাণ শক্তি। আমরা শক্তির টার্মে যদি বলি, শোনো, আমাদের প্রয়োজন হলো ডবল নট পরিমাণ শক্তি। আর আমরা যেটা দিয়েছি, দেখো আমরা যেটা দিয়েছি, আমরা যেটা দিলাম, আমরা কি পরিমাণ দিলাম? আমরা ই দিলাম। যদি আমি এটা শক্তির টার্মে না বলি, আমি যদি এটা কম্পাঙ্কের টার্মে বলি, তাহলে আমাদের প্রয়োজন এফ নট পরিমাণ কম্পাঙ্কের আলো প্রয়োজন, ফোটন প্রয়োজন। অর্থাৎ যে ফোটনটা আসবে তার মিনিমাম কম্পাঙ্ক এফ নট হওয়া প্রয়োজন। সূচন কম্পাঙ্ক কি? সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো করলে ইলেকট্রন মুক্ত হবে সেটাকে বলা হবে সূচন কম্পাঙ্ক। তার মানে আমার সর্বনিম্ন এফ নট পরিমাণ কম্পাঙ্কের আলো প্রয়োজন, ফোটন প্রয়োজন। আর আমি যে ফোটনটা দিলাম তার কম্পাঙ্ক হলো এফ। ধরে নাও বিষয়টা এরকম, আমার ইলেকট্রনকে মুক্ত করতে হলে মিনিমাম 100 হার্টজ কম্পাঙ্কের ফোটন প্রয়োজন। মানে সর্বনিম্ন এই পরিমাণ কম্পাঙ্কের ফোটন যদি এসে পড়ে, আমি ধরে নিচ্ছি আমাদের ইলেকট্রনটা মুক্ত হবে। তাহলে এটা আমাদের প্রয়োজন। আর আমি যেটা দিলাম, সেই দিলাম ধরো মনে করো 110 হার্টজের ফোটন। তখন যেটা প্রয়োজন তার থেকে আমি বেশি দিছি, তাহলে তো অবশ্যই এখানে মুক্ত হবে। কেন মুক্ত হবে? দেখো, ডব্লুর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক, ডব্লুর সাথে এফ এর সাথে সম্পর্ক সমানুপাতিক, বা ই এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক। এফ যদি বেশি হয় তাহলে শক্তি হবে বেশি, এফ যদি বেশি হয় তাহলে শক্তি হবে বেশি। তাহলে এটা একটু নোট করে নাও ভাইয়া, এটা একটু নোট করে নাও। সেটা কি? এফ যত বেশি হবে শক্তি তত বেশি হবে, এফ যত বেশি, এফ যত বেশি শক্তি তত বেশি, শক্তি তত বেশি। একটু দেখো, সম্পর্ক সমানুপাতিক। কারণ ইর সাথে এফ এর সম্পর্ক, ইর সাথে এফ এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা সমানুপাতিক। কারণ ডবল নট তো শক্তি, এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক। এফ যত বেশি শক্তি তত বেশি হবে, এফ যত বেশি শক্তি তত বেশি। আর তরঙ্গদৈর্ঘ্যের সাথে সম্পর্ক দেখো, ল্যামডা যত বেশি শক্তি তত কম, ল্যামডা যত বেশি শক্তি তত কম। তার মানে আমার ল্যামডার পরিমাণ যত কম হবে তার অ্যাক্রস আমি শক্তি তত বেশি পাবো। তাহলে বোঝো আমার ডবল নট পরিমাণ শক্তি প্রয়োজন। আমি যদি কম্পাঙ্কের টার্মে বলি, তাহলে আমার এফ নট পরিমাণ, তোমার সূচন কম্পাঙ্ক মানে কম্পাঙ্কের ফোটন প্রয়োজন, তার থেকে বেশি কম্পাঙ্কের পড়লে হবে না। আর তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে যদি বলি, তাহলে আমার সর্বোচ্চ ল্যামডা নোট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন প্রয়োজন বা আলোর প্রয়োজন, তুমি এটা বলতে পারো। তার মানে এই যে সূচন কম্পাঙ্ক, এর পরিচয়টা কি? এটা হলো সর্বনিম্ন মান, এটা হলো সর্বনিম্ন মান, এটা সর্বনিম্ন মান। এই মানের কম্পাঙ্কের আলো যদি এসে পড়ে তাহলে ইলেকট্রন মুক্ত হবে, নয়তো মুক্ত হবে না। আর ল্যামডা নোটের ক্ষেত্রে কি? ল্যামডা নোটের পরিচয় হবে সর্বোচ্চ মান, এটা হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ মান। এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে যদি পড়ে তাহলে কিন্তু ইলেকট্রন মুক্ত হবে না। আমি এটা তোমাকে বুঝাচ্ছি। দেখো,
তাহলে বিষয়টা বুঝো। কম্পাঙ্কের টার্মে একটু বলবা। ধরো ধরো এফ নোটের মান দেওয়া আছে 100 হার্টজ, তাহলে এটা আমার প্রয়োজন, আর আমি দিলাম মনে করো 100 হার্টজ, অথবা আমি দিলাম মনে করো 90 হার্টজ, অথবা আমি দিলাম মনে করো 110 হার্টজ। তাহলে এটা কেস 1, এটা কেস 2, এটা কেস 3। তুমি আমাকে এখন বলবা কোন কেজে ইলেকট্রনটা মুক্ত হবে। তুমি আমাকে বলবা এই 3 কেজের মধ্যে কোন কেজে। এটা 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 কিন্তু আমাদের প্রয়োজন, এটা আমাদের যেটা প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন, আর এগুলো আমরা দিলাম। তুমি এখন আমাকে বলবা কোন কেজে ইলেকট্রন মুক্ত হবে। কেজ 1 ইলেকট্রন মুক্ত হবে কিনা আমাকে একটু ক্লিয়ার করে বলো। কেজ 1 ইলেকট্রন মুক্ত হবে কিনা। আমার প্রয়োজন ছিল 100 হার্টজ। তাহলে আমরা জানি কম্পাঙ্কের সাথে শক্তির সম্পর্ক সমানুপাতিক। কম্পাঙ্ক যত বেশি হবে শক্তি তত বেশি হবে। আমার 100 হার্টজের কম্পাঙ্কের ফোটন প্রয়োজন, তাহলে 100 হার্টজের একরকম আমি একটা শক্তি পাবো। সরি ভাই, যে ফোটনটা সে পড়তেছে আমি দিয়েছি ধরো মনে করে 100 হার্টজ, তাহলে তার একরকম আমি একটা শক্তি পাবো, যে শক্তি প্রয়োজন আর আমি যে শক্তিটা দিব সেই দুটা যদি সমান হয় অবশ্যই ইলেকট্রন মুক্ত হবে। এই কেজে ইলেকট্রন মুক্ত হবে, এই কেজে ইলেকট্রন মুক্ত হবে। কিন্তু 2 নম্বর কেজে ইলেকট্রন মুক্ত হবে না। কেন হবে না? কারণ আমার প্রয়োজন 100 হার্টজ, আর 100 হার্টজের জন্য আমার যে শক্তি সেই শক্তিটা বেশি, কিন্তু আমি সেই প্রয়োজন ফিল আপ করার জন্য দিলাম 90 হার্টজ। তাহলে 90 হার্টজের জন্য তো শক্তি কম হবে, তার মানে আমি কম শক্তি দিচ্ছি, তাহলে তো ইলেকট্রন মুক্ত হবে না। 3 নম্বর কেস আমি দিচ্ছি 110 হার্টজ, এটাতে মুক্ত হবে। কেন মুক্ত হবে? আমার প্রয়োজন 100 হার্টজের আলো, তার একরসে আমি একটা শক্তি পাবো, কিন্তু আমি যে ফোটনটা ফেললাম তার কম্পাঙ্ক হলো 110 হার্টজ, তার একরসে আমি একটা শক্তি পাবো। এটা তো আমি দিলাম, যেটা আমি দিলাম তার একরসে শক্তির মানটা বেশি, আর শক্তির মান যদি বেশি হয় তবে অবশ্যই ইলেকট্রন মুক্ত হবে। ভেরি গুড। রুকসানা পারভিন, নাস্টাফুল, রাকিবুল, বুশরা, তৃষা তান্নি, আদিল রহমান, ঝুমা দেব, নাইরা, সাইমা, মাশাল্লাহ, ভাগশ্রী রয়, মাহবুবা জান্নাত, সবাই গুড, ভেরি গুড, মাশাল্লাহ, তোমরা বেশ ভালো পারো। তোমরা সবাই সুন্দরভাবে উত্তর দিয়েছো, তার মানে আশা করি তুমি কম্পাঙ্কের বিষয়টা বুঝছো। দেখো, যদি এইরকম কেজ হয়, এই কেজে ইলেকট্রন মুক্ত হবে, তাহলে শক্তির টার্মিং মুক্ত হবে। যদি কম্পাঙ্কের কথা বলি, তাহলে কম্পাঙ্কের মান যা প্রয়োজন তার থেকে তার সমান বা তার যদি বেশি হয় তাহলেও মুক্ত হবে। এটা হলে মুক্ত হবে, আর কম হলে মুক্ত হবে না, রাইট? এটা হলে মুক্ত হবে। এবার চলো আমরা এই জিনিসটাকে বুঝতে চাই তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে। তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে জিনিসটাকে আমরা বুঝতে পারি কিনা, তাহলে আমাদের কাজ শেষ। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। ধরো আমার যে তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন, ধরে নাও আমার যে তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন সেটা ধরো মনে করো 5000 অ্যাংস্ট্রম। 5000 অ্যাংস্ট্রম না, হ্যাঁ ধরে নাও এটা মনে করো, ধরো আমার যেটা প্রয়োজন সর্বোচ্চ যেটা ধরো নাও মনে করো 7000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন। কিন্তু আমি যেটা দিলাম এটা আমার প্রয়োজন, আর এই প্রয়োজন মেটানোর জন্য যে ফোটনটা এসে ফেললাম সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ধরো কেস 1-এ দিয়ে আছে মনে করো 5000 অ্যাংস্ট্রম, একটা দিয়ে আছে ল্যামডার মান যেটা দিলাম ধরো 7000 অ্যাংস্ট্রম, আরেকটা দিয়ে আছে 3 নাম্বার ল্যামডার মান ধরে নাও 8000 অ্যাংস্ট্রম। তুমি এখন বলবা এই 3 কেজের মধ্যে কোন কেজে ইলেকট্রন মুক্ত হবে, এটা তুমি আমাকে একটু বলবা যে এই 3টা কেজের মধ্যে কোন কেজে ইলেকট্রন মুক্ত হবে। একটু বোঝার ট্রাই করো। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যামডা বেশি, যত বেশি শক্তি তত কম। ল্যামডা যদি বেশি হয় শক্তি কম হবে। মনে রাখবা, আমাকে মুক্ত করতে হলে হয় সমান পরিমাণ দিতে হবে শক্তি, বা তার থেকে বেশি শক্তি আমাকে দিতে হবে। তাহলে আমি যদি শক্তিকে বেশি করতে চাই তাহলে কিন্তু আমার তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া লাগবে। আমি যদি বেশি শক্তি দিতে চাই তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন ফেলতে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তখন শক্তি তো কমে যাবে। কিন্তু আমার তো মুক্ত করতে হলে মিনিমাম যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, বা তার থেকে বেশি শক্তি দিতে হবে।
তাহলে আমি যদি বেশি শক্তি দিতে চাই তাহলে আমাকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে। তাহলে একটু কমেন্ট করে বলো এই তিনটার মধ্যে কোন কেজে ইলেকট্রন মুক্ত হবে আর কোন কেজে ইলেকট্রন মুক্ত হবে না। দ্রুত দ্রুত কমেন্ট করে বলো, আমাদের প্রশ্ন প্রায় সব শেষ। হিমু বলছো কেজ 1-এ মুক্ত হবে, মাহবুবা বলছো কেজ 1-এ মুক্ত হবে, নায়রা বলছো 1 আর 2, ঝুমা বলছো 1 আর 2। বাকিরা কেন কমেন্ট করতেছে না বুঝতেছে না, বুঝতে পারছি, লজ্জা লাগতেছে তাই না। রোকসানা পারভিন বলছে 1 আর 2, সাইমা বলছো 1 আর 2, 3-এ দিলে মুক্ত হবে না কারণ শক্তি কম হবে। মাশাল্লাহ। হিমু বলছে 1 আর 2, মাশাল্লাহ, তোমরা বেশ ভালো পারো, বেশ ভালো পারো তোমরা। নাজমা বেগম বলছো 1 and 2, গুড, ভেরি গুড। তোমরা দেখি আসলেই খুব ভালো পারো। দেখো এই কনসেপ্টটা তো একটু টাফ, অনেকে এটাকে বাদ দিয়ে দেয়, কিন্তু কনসেপ্টটা কত সহজ, তোমরা কত সহজেই বুঝে ফেলতেছ। সুচি বলছো 1 and 2, ভাগশ্রী রয় দিয়া বলছো 1 and 2, মাশাল্লাহ, আমার নিজেরই ভালো লাগতেছে যে তোমরা পারতেছ। তার মানে এখানে ইলেকট্রন মুক্ত হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যে কম, আমি কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছি, তাহলে আমি বেশি শক্তি দিয়ে ফেলছি, তাহলে ইলেকট্রন মুক্ত হবে। এখানে দেখো প্রয়োজন 7000, আমি দিয়েছি ওই 7000, তাহলে 7000 যদি আমি দেই তাহলে কি হবে, যা প্রয়োজন তাই দিছি, তাহলে আমার যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি আমি দিয়েছি, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যে সেম। তাহলে আমার দেখো এভাবে বসো, এই যে ল্যামডার মান এখানেও 7000 বসাবা, এখানেও ল্যামডার মান 7000 বসাবা, কারণ দেখো এইচ আর সি দুইটার ক্ষেত্রেই সেম, এখানেও 7000 এখানেও 7000 আর্মস্ট্রং এর। তাহলে এটার শক্তি যা হবে এটার শক্তি তাই হবে, শক্তি সমান হলে তো ইলেকট্রন মুক্ত হবেই। কিন্তু এটা দেখো, এখানে দেখো, এখানে বসাবা 7000 আর এখানে বসাবা 8000, আর্মস্ট্রংকে মিটারে কনভার্ট করে নিলাম, মনে করো সেটা পরের ব্যাপার। তাহলে এখানে শক্তি হবে বেশি আর এখানে শক্তি হবে কম, কারণ 8000 দ্বারা ভাগ করবা, যেটা দ্বারা তুমি ভাগ করতেছো, যা দ্বারা ভাগ করছো তার মান বেশি, তার মানে এই শক্তির মান হবে কম, তার মানে কম শক্তি দিলে তো ইলেকট্রন মুক্ত হবে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুক্ত হবে না। তার মানে বিষয়টা কি, তাহলে আমাদের প্রয়োজন ছিল ল্যামডা নট, প্রয়োজন ছিল ল্যামডা নট। যদি আমরা ল্যামডা নোটের সমান অথবা ল্যামডা নোটের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হবে, অর্থাৎ এই কেসগুলোতে ইলেকট্রন মুক্ত হবে। বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নে পরীক্ষার গ অথবা ঘতে আসবে ইলেকট্রন মুক্ত হবে কিনা গাণিতিক ব্যাখ্যা সহ লিখো। তাহলে সৃজনশীল প্রশ্নে যদি আসে কখনো, তো তুমি এখন তো খুব ইজিলি বের করতে পারবা। কেমনে? তুমি আগে বের করবা তোমার কতটুকু প্রয়োজন, তারপরে বের করবা তুমি কতটুকু দিলা, তুমি যেটা দিয়েছো সেটার পরিমাণ, অর্থাৎ শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে মুক্ত হবে, বা সমান হলেও মুক্ত হবে, কিন্তু কম হলে ইলেকট্রন মুক্ত হবে না। এটা সৃজনশীল পরীক্ষার ঘ নাম্বার প্রশ্নে আসে, দুইটা আলাদা কেস দিয়ে বলবে কোন ক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হবে। আশা করি এখন তুমি এই প্রশ্ন সলভ করতে পারবা। অমিত চন্দ্র, তাপসিয়া রহমান, সাফায়াত প্রত্যেকেই রাইট বলছো, ভেরি গুড। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বাকি আছে, তাহলে এটা মিশাই দিলাম। শোনো, সেই কথাটা কি, ওই যে বললাম আমার প্রয়োজন ছিল 100 জুল, আমি 100 জুল দিছি, ইলেকট্রনটা জাস্ট মুক্ত হবে। কিন্তু প্রয়োজন 100 জুল, আমি এবার অতিরিক্ত শক্তি দিয়ে ফেলছি, তাহলে আমি যদি এবার বেশি শক্তি দিয়ে ফেলি তখন কি হবে, তার কাছে অতিরিক্ত শক্তি পাইলে ইলেকট্রন আর স্থির থাকবে না। ধরো যে শক্তি প্রয়োজন তুমি তার থেকে বেশি শক্তি দিয়ে ফেলছো, এবার বেশি শক্তি দিলে ইলেকট্রন আর স্থির থাকবে না, ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। চলো এই জিনিসটা একটু দেখাই। আমাদের পড়াশোনার 90% শেষ আর 10% বাকি আছে, তাহলে আমাদের কাজ শেষ। দেখো এই ইলেকট্রনকে আমরা মুক্ত করতে চাই। একে মুক্ত করতে হলে আমাদের যে পরিমাণ শক্তি প্রয়োজন সেই শক্তির মান আমরা অলরেডি জানি। যদি আমি কম্পাঙ্কের টার্মে লিখি তাহলে হবে এইচ এফ নট, আর আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে আমি এটাকে লিখি তাহলে হবে এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এই পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন। সেই প্রয়োজন মেটানোর জন্য তার উপরে আমরা কি ফেললাম, তার উপরে আমরা ফোটন ফেললাম, রাইট। এই যে এখানে একটা উৎস, এই উৎস থেকে আমি তারপর ফোটন ফেললাম। তাহলে আমি যে ফোটনটা ফেললাম তার যে শক্তি, সেই শক্তির মান কতটুকু, যেটা আমি দিলাম সেই শক্তির মান হলো এইচ এফ অথবা এইচ সি বাই ল্যামডা। তার মানে এইটা ছিল আমাদের প্রয়োজন, এটা আমাদের ছিল প্রয়োজন,
আর এইটা প্রয়োজন মেটানোর জন্য যেটা আমরা দিলাম, তোমরা আবার খাতায় প্রয়োজন দিলাম এগুলো লিখো না, আমি বোঝানোর জন্য বলতেছি। ভাবো আমার প্রয়োজন মনে করো 100 জুল শক্তি, আমি দিয়ে ফেলছি 120 জুল। এখন কি হবে? আমি দিয়ে ফেলছি 120 জুল, যা প্রয়োজন তার থেকে বেশি দিছি। তাহলে 100 জুল সে এর মধ্যে 100 জুল খরচ করবে ইলেকট্রনকে মুক্ত করতে, বাকি যে 20 জুল শক্তি তার কাছে আছে এই শক্তি নিয়ে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। ইলেকট্রনের কাছে অতিরিক্ত শক্তি থাকবে। ধরো বাজারে তোমার মা তোমাকে কোনো কিছু একটা কিনতে দিয়েছে, দাম 100 টাকা, তোমাকে দিয়েছে 120 টাকা, তোমার কাছে 20 টাকা বেঁচে গেছে। এখন এই 20 টাকা নিয়ে তুমি কি করবে? রাইট, এই 20 টাকা নিয়ে তুমি কোনো একটা কিছু খাইতে পারো। মেন ফ্যাক্ট হলো যে তোমার কাছে এই যে অতিরিক্ত যেটা রয়ে গেছে, সেই অতিরিক্তটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। কিন্তু ইলেকট্রন কি করবে? ইলেকট্রনের কাছে যে অতিরিক্ত শক্তিটুকু থেকে যাবে 20 জুল, সেই 20 জুল দ্বারা ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। তার মানে এই যে এই ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হলো, মুক্ত কখন হবে এটা আমরা জানি। এবার এই ইলেকট্রনটা সামনের দিকে গতিপ্রাপ্ত হবে। তো ইলেকট্রনের ভর তো তুমি জানো, ইলেকট্রনের ভর হলো এম, এম। ইলেকট্রনের ভর কতটুকু? এম। তোমরা প্রত্যেকে ইলেকট্রনের ভর জানো। তোমরা কে ইলেকট্রনের ভর জানো না বলো? তোমরা প্রত্যেকেই ইলেকট্রনের ভর জানো, যে ইলেকট্রনের ভর হলো, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকে জানো, ইলেকট্রনের ভর হলো 9.1 10⁻³ কেজি, তাই না? ইলেকট্রনের ভর। এবার ইলেকট্রনের কাছে অতিরিক্ত শক্তি আছে, সেই শক্তি নিয়ে ইলেকট্রন সামনের দিকে দৌড় শুরু করবে। ইলেকট্রন সামনের দিকে দৌড় শুরু করবে। সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি, যে ইলেকট্রনটা আছে, যে ইলেকট্রনটা সামনের দিকে দৌড় শুরু করবে, সেই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হতে পারে, সেটা হলো 12 mv²। তার মানে ইলেকট্রনটা এই পরিমাণ গতিশক্তি নিয়ে সামনের দিকে গতিপ্রাপ্ত হবে। এটা কখন গতিপ্রাপ্ত হবে? যখন ইলেকট্রনটার কাছে অতিরিক্ত শক্তি থাকবে তখন। অর্থাৎ ইলেকট্রনের কাছে যদি অতিরিক্ত শক্তি থাকে, তখন এই শক্তি নিয়ে ইলেকট্রন সামনের দিকে গতিপ্রাপ্ত হবে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি, বলো তো ইলেকট্রনের গতিপ্রাপ্ত হওয়ার কন্ডিশন কি? ইলেকট্রন কখন গতিপ্রাপ্ত হবে? কখন গতিপ্রাপ্ত হবে? দেখো তো, যদি এইটা বলে, কারণ সৃজনশীল প্রশ্নের পরীক্ষায় আসবে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। দুই ধরনের প্রশ্ন, ইলেকট্রন মুক্ত হবে কিনা, এটা এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন, ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। তাহলে ইলেকট্রন যদি গতিপ্রাপ্ত হতে হয়, তাহলে বুঝো, ইলেকট্রন যদি গতিপ্রাপ্ত হতে হয়, তাহলে যা প্রয়োজন তার থেকে আমাকে বেশি দিতে হবে। এটা হলো প্রয়োজন, আর এটা হলো দিলাম। তাহলে বুঝো, ইলেকট্রনকে যদি গতিপ্রাপ্ত করতে চাই, প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ শক্তি তোমাকে প্রোভাইড করতে হবে। তার মানে অবশ্যই বিষয়টা এরকম কিনা দেখো তো, আমার ডবলানোর প্রয়োজন, আমি ই পরিমাণ দিলাম। যদি আমার ইর মানটা বেশি হয়, তাহলে আমি বেশি শক্তি দেই, তখন ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। এটা হলে গতিপ্রাপ্ত হবে, গতিপ্রাপ্ত হবে। সৃজনশীল প্রশ্নতে আসে ঘ নম্বরে, ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। ইলেকট্রন গতিপ্রাপ্ত তখনই হবে যদি ইলেকট্রনের কাছে অতিরিক্ত শক্তি থাকে। অতিরিক্ত শক্তি বলতে কি বোঝাচ্ছি? যা প্রয়োজন তার থেকে যদি আমরা বেশি দিয়ে দেই, তখন ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। তাহলে কি ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে না? তার মানে আমার প্রয়োজন ছিল F0, আমাকে বেশি শক্তি দিতে হবে, তার মানে F বেশি দিতে হবে, তাহলে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। যদি F0 এর মান F এর চেয়ে ছোট হয়, তাহলে সমান হলে তো মুক্ত গতিপ্রাপ্ত হবে না, বুঝতে পারতেছো? ল্যামডা নট প্রয়োজন, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যা প্রয়োজন তার থেকে কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা যত কম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন আমরা ফেলবো, তার শক্তি তত বেশি হবে। আর শক্তি বেশি হলেই তো ইলেকট্রন তোমার গতিপ্রাপ্ত হবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। আমাকে একটু বলো, এই কেস কে বোঝো নাই? এই কেস কে বোঝো নাই আমাকে বলো। এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন পরীক্ষার গ অথবা ঘ নাম্বারে, মেইনলি ঘ নাম্বার প্রশ্নে পরীক্ষায় আসে যে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো। অর্থাৎ এটা হলো গতিপ্রাপ্ত হওয়ার শর্ত, এটা হলো গতিপ্রাপ্ত হবার শর্ত। তোমরা বেশ ভালো বোঝো ভাইয়া,
আসলেই তোমরা খুব ভালো বোঝো, তারপরেও পরীক্ষায় কেন খারাপ করো এটা আমি বুঝি না। এরপরও পরীক্ষায় কেন খারাপ করো এটা আমি বুঝি না। তোমরা এত ভালো বুঝছো। আপু নাইরা বলছে আরেকবার, আপু এইভাবে ভাবো, আমার ইলেকট্রন তখনই গতিপ্রাপ্ত হবে যদি ইলেকট্রনের কাছে অতিরিক্ত শক্তি থাকে। ইলেকট্রনের কাছে অতিরিক্ত শক্তি কখন থাকবে? তাহলে তোমাকে আগে জানতে হবে কতটুকু শক্তি প্রয়োজন, আর আমি কতটুকু শক্তি তাকে দিলাম। আমি যে শক্তিটা দিলাম প্রয়োজনের তুলনায় সেটা বেশি হতে হবে। তাহলে যা প্রয়োজন তার থেকে আমি বেশি দিয়েছি, তাহলে প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত শক্তি ইলেকট্রনের কাছে থাকবে, সেই শক্তি নিয়ে ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে। তোমরা যদি এতটুকু বুঝে ফেলো তাহলে আমরা এখন এটা সার্কিট অঙ্কন করে এই বিষয়টাকে একদম শর্টকাটে নিয়ে চলে আসবো। দ্রুত বলো, তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন কি আসবে সেটা লিখে দেব। ম্যাক্সিমামই আমাদের সলভ হয়ে গেছে, ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন আমাদের সলভ হয়ে গেছে, খালি এখন লিখে দিতে হবে। দেখো এই প্রশ্নটা এইভাবে আসবে, এই প্রশ্নটা এইভাবে আসবে, তোমার সলিউশন এটা। স্যার আসলে বুঝি ভালোই কিন্তু প্র্যাকটিস করি কম, তাই পরীক্ষায় খারাপ হয়। তুমি তো তোমার প্রবলেমও জানো, তুমি তোমার সলিউশনও জানো, তাহলে প্র্যাকটিস বেশি করে করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবা। আমাকে একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা, দ্রুত দ্রুত কমেন্ট করে বলো, দ্রুত কমেন্ট করো ভাইয়া, কমেন্ট ফাস্ট। দেখছো শয়তানেরা যখন আমি তাদেরকে বলছি জয়েন করো তখন জয়েন করে নাই, বোকারা জয়েন করছে সবাই পরে। কত বোকা! আমার গ্রুপ তো প্রাইভেট গ্রুপ, চাইলে যে কোনো সময় তো যে কোনো কেউ জয়েন করতে পারে না। দেখি কতজন রিকোয়েস্ট দিয়ে রাখছে। আচ্ছা, তাপসি, সাইমা, সুমিত্রা দত্ত সবাই বলছে বুঝছি, মাশাআল্লাহ তোমরা বেশ ভালো বোঝো। তাহলে চলো এখন এই পুরো পড়াটাকে আমরা একটু গোছাই ফেলি, পুরো পড়াটাকে আমরা একটু গোছাই ফেলি। হ্যাঁ, আমরা এটা একটু গুছিয়ে ফেলি। চলো, মজার ব্যাপার, তুমি যদি কখনো বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়ো তাহলে তোমাকে অবশ্যই এক্সপেরিমেন্টটা তোমাকে করতে হবে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে কখনো ফিজিক্স নিয়ে পড়ো তোমাকে অবশ্যই এক্সপেরিমেন্টটা করতে হবে। এক্সপেরিমেন্টটা আমাদেরও করতে হয়েছে। তুমি এটা ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবা যে আসলে ইলেকট্রন কখন মুক্ত হবে কখন মুক্ত হবে না, এটা তুমি একদম ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করে দেখতে পাবা। তাহলে এটাকে কিভাবে করা হয়, এটার সার্কিটটা কেমন, এইটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তাহলে পুরোটাকে আমরা একটু গোছাই ফেলবো এখন। সেটা হলো, দেখো দেখো বিষয়টা এরকম, আমাদের কোয়ার্টজ নির্মিত একটা নল দরকার। আমাদের কোয়ার্টজ নির্মিত একটা নল দরকার। সরি ভাইয়া, আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য কাশির প্রবলেম। আচ্ছা, দেখো কেমন, এটা একটা কোয়ার্টজ নির্মিত একটা নল। এই নলটা কিন্তু কোয়ার্টজের তৈরি। হ্যাঁ, কোয়ার্টজ নির্মিত একটা নল। আমরা এখানে একটা ধাতব পাত রাখি, এই যে এখানে একটা ধাতব পাত রাখি, এখানে আমরা একটা ধাতব পাত রাখি। ওকে, এটা একটা ধাতব পাত। সেম ভাবে এখানে আরেকটা ধাতব পাত থাকে, এখানে আরেকটা ধাতব পাত থাকে, দুইটা ধাতব পাত থাকে। হ্যাঁ, এখন এই ধাতব পাতের সাথে এখানে আমরা একটা ব্যাটারি যুক্ত করে দিই। এক্সট্রিমলি সরি ভাইয়া, কাশির প্রবলেম আমার। এখানে আমরা একটা ব্যাটারি যুক্ত করে দেই। দেখো, ব্যাটারির এই প্রান্তটা হয় নেগেটিভ আর এই প্রান্তটা হয় পজিটিভ। এখানে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি সেই ভোল্টেজের মান অতি নগণ্য। তো আমরা যেহেতু সার্কিট ডেভেলপ করতেছি, তুমি চাইলে এখানে সার্কিটে যা যা থাকে বাকি সব কিছু এখানে অ্যাড করে দিতে পারো। কি কি অ্যাড করে দিতে পারো, ধরো এখানে তুমি একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করে দিলা, এটা একটা পরিবর্তনশীল রোধ। এই যেটা একটা পরিবর্তনশীল রোধ, যে রোধের মানটাকে তুমি যেটা নিয়ন্ত্রণ করতে পারো, রাইট, রেজিস্টার যেটাকে বলা হয়, তোমরা এটা জানো। আচ্ছা, এরপরে তুমি এটার সাথে একটা অ্যামিটার যুক্ত করে দাও, কারণ অ্যামিটার যুক্ত করে দিলে আমরা বুঝতে পারবো
তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা। অ্যামিটারও যুক্ত করে দিতে পারো, গ্যালভেনোমিটারও তুমি যুক্ত করে দিতে পারো, অর্থাৎ আমরা তার মাধ্যমে দেখব যে এর মধ্যে দিয়ে আসলেই তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা, রাইট, বা কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা এখান থেকে অ্যামিটারের মাধ্যমে পরিমাপ করতে পারব, রাইট। তাহলে একটু বোঝার ট্রাই করো ভাইয়া, একটু বোঝো তো, দেখো তো এই প্রান্ত যদি নেগেটিভ হয় লজিক্যালি এই প্রান্ত হবে নেগেটিভ, এই প্রান্ত পজিটিভ হলে এই প্রান্ত হবে পজিটিভ। একটাকে বলা হয় অ্যানোড, আরেকটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড, আরেকটা বলা হয় ক্যাথোড। এখন শোনো, এইটা হলো আমাদের সার্কিট। দেখো এখন আমরা যে কাজটা করব, এখন তার উপর আমরা আলো ফেলব। আলো কিভাবে ফেলতে পারি? আমরা সূর্য থেকে তার উপর আলো ফেলতে পারি। ল্যাবে তো আর সূর্য নাই, ল্যাবে আমরা লাইট থেকে আলো ফেলি। হ্যাঁ, ল্যাবে আমরা লাইট থেকে, কোনো একটা লাইট সোর্স থেকে আমরা তারপরে আলো ফেলি, ঠিক আছে। তুমি চাইলে সূর্য থেকে তারপর আলো ফেলতে পারো। কীভাবে সূর্য থেকে? যে আমাদের সোলার সিস্টেম তো এই কনসেপ্টের উপরেই চলে। আমাদের সোলার সিস্টেম কিভাবে চলে? আমাদের সোলার সিস্টেম তো এইভাবেই চলে, তাই না? এই যে এরপরে এসে ফোটন পড়বে, এরপর অসংখ্য ফোটন এসে পড়বে। এই যে এই মেটালের মধ্যে আমার ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে তো আমরা কী করবো? মুক্ত করব, তাই না? মেটাল থেকে ইলেকট্রনটাকে মুক্ত করব। তাহলে এই যে ফোটন এসে পড়তেছে, আলো পড়তেছে, আমরা না বলবো ফোটন এসে পড়তেছে, সেই ফোটন এসে পড়বে, সেই ফোটনের কাছে শক্তি আছে, সেই শক্তি এই ইলেকট্রনে অ্যাবজর্ব করে নেবে, সে গ্রহণ করে নেবে, গ্রহণ করে নিয়ে সে নিউক্লিয়াসের যে কাছে যে ঋণগ্রস্ত ছিল সেটাকে সে পূরণ করবে, পূরণ করার পর সে এখান থেকে মুক্ত হবে, রাইট। দেখো এই ইলেকট্রনটা যখন এখানে মুক্ত হবে, দেখো এই ইলেকট্রন এখানে তো একটা না, এখানে তো অসংখ্য ফোটন এসে পড়বে। মনে রাখবা প্রত্যেকটা ফোটন একটা করে ইলেকট্রন মুক্ত করবে, বোঝো, প্রত্যেকটা ফোটন একটা করে ইলেকট্রন মুক্ত করবে। কারণ আমরা যে ফোটনটা ফেলতেছি তার কাছে তো উপযুক্ত পরিমাণ শক্তি আছে ইলেকট্রনকে মুক্ত করার। তাহলে এরপরে যতগুলো ফোটন পড়বে ঠিক ততগুলো ইলেকট্রন মুক্ত করবে। তার মানে এখানে কিন্তু একটা দুইটা ইলেকট্রন না, এখানে অসংখ্য ইলেকট্রন মুক্ত হবে, না অসংখ্য ইলেকট্রন মুক্ত হবে। এখন দেখো ইলেকট্রন তো নেগেটিভ, ইলেকট্রন তো নেগেটিভ আর এই প্রান্ত পজিটিভ, তখন কি করবে? ইলেকট্রন এই সামনের দিকে সে গতিপ্রাপ্ত হবে, এই যে সামনের দিকে সে যাবে, সামনের দিকে ইলেকট্রন সামনের দিকে যাবে। এই ব্যাটারি কেন যুক্ত করলাম? শোনো, এই ব্যাটারির কাজ কি? দেখো তো তোমরা যারা চলতড়িৎ পড়ছো, 9-10-ও পড়ছো, তারা তোমরা এটা জানো যে চলতড়িৎ এই কনসেপ্টটা কি। ধরো এখানে একটা তার আছে, তোমরা এটা বোধহয় তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের কাছে ইলেকট্রন আছে, আমরা এখানে একটা ব্যাটারি যুক্ত করে দিই। কেন ব্যাটারি যুক্ত করে দিই? দেখো এটা পজিটিভ প্রান্ত, তাহলে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, তাই না? কারেন্ট এইদিকে ফ্লো করবে, কারেন্ট এইদিকে ফ্লো করবে, আর আমরা জানি ইলেকট্রন ফ্লো করে তার বিপরীত দিকে। দেখো আমরা এটা চলতড়িতে তোমরা পড়ছো, চলতড়িৎ সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকলে এটা ইলেকট্রনগুলো এই দিকে গতিপ্রাপ্ত হবে। এই ব্যাটারির কাজ কি? এই ব্যাটারির কাজ কি? এই ব্যাটারির কাজ হলো ইলেকট্রনগুলোকে চারদিকে গোল গোল ঘোরাবে। মানে ইলেকট্রনটাকে এক জায়গায় স্থির থাকতে দিবে না, সেই ইলেকট্রনগুলোকে চারদিকে ঘোরাবে, সব সময় গতিশীল রাখবে। তার মানে এই যে এখান থেকে ইলেকট্রন বের হয়ে এইভাবে গতিশীল হবে। ইলেকট্রন যখন এইভাবে গতিশীল হবে তখনই তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু এখানে দেখো এর ভিতরে তো ফাঁকা জায়গা, এর ভিতরে তো ফাঁকা জায়গা, এখানে তো এরকম যুক্ত করা ছিল তার দ্বারা, কিন্তু এর ভিতরে তো এটা টোটালি ফাঁকা, বায়ু শূন্য, এর ভিতরে কোনো কিছু নাই। মানে এই যে কোয়ার্টজ নল যেটা, এটা হলো বায়ু শূন্য, তার ভিতরে কিছু নাই, এটা হলো বায়ু শূন্য একটা নল। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো মুক্ত হলো, সেই ইলেকট্রনগুলো কি করবে? এখন দেখো এই যে পজিটিভের টানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। এই জন্য আমরা এই ব্যাটারিটা এখানে যুক্ত করছি, যেন ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো ভাইয়া, এই বিষয়টা তোমরা আশা করি বুঝছো যে এটা একটা বায়ুশূন্য নল। সেই নলের মধ্যে থেকে ইলেকট্রনগুলোকে আমরা নিয়ে যেতে চাই। কারণ ইলেকট্রন যদি গতিপ্রাপ্ত না হয়, যদি ইলেকট্রন যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে না যায়, তাহলে তো তড়িৎ প্রবাহিত হবে না। ইলেকট্রন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কি তড়িৎ প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহিত হবে না। আমাদের এই অ্যামিটার তো তখন কোনো বিক্ষেপ দেখাবে না। যদি ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে আসে, যদি ইলেকট্রনগুলো এখানে গোল গোল ঘোরে, তখনই তো তড়িৎ প্রবাহিত হবে, রাইট? তাহলে এখানে কি হবে? এখানে এটা হলো বায়ুশূন্য, এটা বায়ুশূন্য নল, হ্যাঁ, এটা বায়ুশূন্য নল। তাহলে এই ইলেকট্রনগুলো এই ব্যাটারির জন্য এই ইলেকট্রনগুলোকে ব্যাটারিটা চারদিকে গোল গোল ঘোরাবে, আর চারদিকে যখন গোল গোল ঘুরবে তখন এই অ্যামিটারে আমরা তড়িৎ প্রবাহ পাবো। আশা করি তুমি এই জিনিসটা বুঝছো। তাহলে এই জিনিসটাকে এখানে একটু শর্ট করে ফেলি। কিভাবে শর্ট করব? তাহলে শর্ট করার জিনিসটা হলো কি? নাম্বার ওয়ান
সেটা হলো পরীক্ষায় তোমার প্রশ্ন হতে পারে, পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে এরকম প্রশ্ন, সেটা হলো যে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন, আচ্ছা এটার সাথে আরেকটা ছোট্ট একটা জিনিস আছে ভাইয়া, ওই জিনিসটা একটু শিখে ফেলি, ওই জিনিসটা শিখে ফেললে আমাদের একদম ডাইরেক্ট সৃজনশীল প্রশ্ন কি আসবে সেটা নিয়ে কথা বলবো, আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে আর 15-20 মিনিটের মধ্যে। আচ্ছা এখন ছোট্ট করে একটা বিষয় একটু বোঝো তো, একটু বোঝো এই জিনিসটা একটু বোঝো। তুমি 99% পারো, খালি 1% তোমাকে এটা বোঝাইতে হবে। দেখো তুমি এটা 99% পারো, তুমি এটা 99% পারো। দেখো সেটা হলো কি, এই যে ইলেকট্রন ছিল, দেখো এখানে ইলেকট্রনটা ছিল, তুমি তো এর উপরে এসে ফোটন ফেললে, যে এরপর তুমি ফোটন ফেললা, এই ফোটন ফেলার ফলে এরপর তুমি ফোটন ফেললা, এই ফোটন ফেলার ফলে এখান থেকে ইলেকট্রনটা মুক্ত হলো, রাইট? তো এই ইলেকট্রনটা মুক্ত হয়ে তো ইলেকট্রনটা এখানে আসছে। এখন ধরো ইলেকট্রনের কাছে অতিরিক্ত গতিশক্তি আছে, ইলেকট্রনের কাছে অতিরিক্ত গতিশক্তি কত? ইলেকট্রনের কাছে যে শক্তিটুকু আছে সেই শক্তির মান হলো তার ম্যাক্সিমাম মান হতে পারে, এটা ম্যাক্সিমাম কেন আমি পরে এটা বলতেছি, ছোট্ট একটা কথা, এটা পরে বলছি। ম্যাক্সিমাম তার গতিশক্তি এটা, এই পরিমাণ গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা সামনের দিকে গতিপ্রাপ্ত হবে, সামনের দিকে অগ্রসর হবে। এখন আমি চাচ্ছি এই ইলেকট্রনটাকে থামিয়ে দিতে, আমি কোনোভাবে চাই না ইলেকট্রনটা সামনের দিকে যাক, আমি চাই ইলেকট্রনটা থেমে যাক, কিন্তু ইলেকট্রনের কাছে তো গতিশক্তি আছে, সেই গতিশক্তির জন্য ইলেকট্রন তো সামনের দিকে যাবে, তাহলে আমি ইলেকট্রনটাকে কেমনে থামাবো বলো তো, কিভাবে থামাইতে পারি? আচ্ছা তুমি দেখবা অনেক বাংলা সিনেমায় বা মুভিতে তুমি দেখবা যে নায়ক তার বাবার সাথে ঝগড়া করে, এই যে আমাদের নায়ক, এইটা একটা সিনেমা আছে প্রেম আমার নামক একটা সিনেমা আছে, অনেক আগে দেখছিলাম সিনেমাটা, নায়ক বাবার সাথে ঝগড়া করছে, পরীক্ষায় খারাপ করছে, বাবা বকা দিছে, বাড়ি থেকে বের হয়ে যাবে রাগ করে, সে বাপকে শালা বলে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। এই যখন বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে যাবে, রাইট, তখন তার যে ছোট বোন আছে, তার ছোট্ট একটা বোন আছে, এই ছোট বোন তার পথ আগলে দাঁড়াবে, সেই ছোট বোন তাকে সামনের দিকে যেতে দিতে চাইবে না, সে বলবে ভাইয়া যাস না। তার মা আছে, এই যে তার মা এটা, হ্যাঁ তার মা, সুন্দর আগাইছি না বলো, তার মা তাকে পিছনের দিকে টেনে বলবে মা যাস না, বাবা যাস না, দুজনের টানবে। দেখো সোমের শক্তি যদি বেশি হয়, তাহলে সোম এইদিকে যে শক্তি অ্যাপ্লাই করতে পারে সেটা 100 জন, আর এরা দুইজন মিলে ধরো যে শক্তি এই দিকে অ্যাপ্লাই করতে পারে সেই শক্তির মান মনে করো 90 জন, তাহলে কিন্তু তারা এই নায়ককে থামাইতে পারবে না, কারণ এইদিকে শক্তি বেশি, তাদেরকে একদম ঝড়টা টানতে ফেলাই দেশে চলে যাবে। কিন্তু যদি এমন হয় এর শক্তি 100 জুল, এরা উল্টা দিকে 100 জুল শক্তি দিচ্ছে, তাহলে ওর সামনের দিকে যেতে পারবে না, সে থেমে যাবে। তো সেম ঘটনা, হলো আমাদের সেই বেপরোয়া ইলেকট্রন, সে মুক্তই হতে পারতেছিল না, সে মেটালের মধ্যে পড়েছিল, তাকে আমরা শক্তি দিলাম, শক্তি দিয়ে তাকে আমরা মুক্ত করলাম, সে মুক্ত করার পরে সে এই পরিমাণ শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, সামনের দিকে সে গতিপ্রাপ্ত হয়েছে, এখন তাকে আমরা থামাইতে চাই, তাহলে থামানোর উপায় কি? ইলেকট্রনটাকে তো আমরা এইভাবে গিয়ে টেনে ধরতে পারবো না, তাহলে এখন তাকে থামানোর উপায়টা আমি বলি শোনো। তাহলে তোমাকে এখন এই দিকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করতে হবে এরকম ভাবে যে তোমার ইলেকট্রনকে থামাইতে হবে। ইলেকট্রন তো নেগেটিভ, এই যে ইলেকট্রন এ তো নেগেটিভ, তাহলে নেগেটিভকে টেনে ধরতে পারে কি পজিটিভ, ইলেকট্রনকে টেনে ধরতে পারে কি নেগেটিভ পজিটিভ, তাহলে এই পাশে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিতে হবে, আর এই পাশে থাকবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এই যে এই পাশে থাকবে নেগেটিভ প্রান্ত। তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে এই প্রান্ত এটা হবে পজিটিভ, এটা যদি নেগেটিভ প্রান্ত হয় তাহলে এই প্রান্তটা হবে নেগেটিভ। এখন কি ঘটনা ঘটবে দেখো, এই ইলেকট্রন, এই যে সেই ইলেকট্রন এই সামনের দিকে দৌড় দিচ্ছিল, এই যে এই পজিটিভটাকে এই দিকে টেনে ধরবে, পজিটিভটাকে এই দিকে টেনে ধরবে, এই যে নেগেটিভ, এই নেগেটিভটাকে বাধা দিচ্ছে, এই নেগেটিভটাকে এদিকে বাধা দিবে, কিন্তু তারপরেও কি আটকাইতে পারবে? তারপরেও তো আটকাইতে নাও পারতে পারে। আটকাইতে পারবে কখন? আটকাইতে পারবে যদি এই দিকের শক্তি আর উল্টা দিকের শক্তি সমান হয়, তাহলে তাকে আটকাইতে পারবে, নয়তো তাকে কিন্তু আটকাইতে পারবে না। তাহলে বিষয়টা এখন কি? এখানে তো ভোল্টেজ ডিফারেন্স তুমি অ্যাপ্লাই করবে, বিভব পার্থক্য। দেখো এই বিভবের মান যত বেশি হবে, মনে রাখবে এই বিভবের মান যত বেশি হবে
এই উল্টা দিকে শক্তির মান তত বেশি হবে। তোমরা স্থির তড়িৎ অলরেডি পড়ে ফেলছো বিভব পার্থক্যের অ্যাক্রসে শক্তি কিভাবে বের করে। বিভব পার্থক্যের অ্যাক্রসে শক্তি বের করার উপায় হলো বিভব পার্থক্যের সাথে যে চার্জ আছে সেই চার্জটা তোমাকে গুণ করে দিতে হবে। তার মানে এখানে চার্জের মান হলো ই আর শক্তির মান ভি। তোমরা পড়ছো না ভাইয়া ডব্লিউ সমান সমান ডেল ভি ইন্টু কিউ পড়ছো না? তোমরা তো পড়ছো এটা পড়ছো। তাহলে ডেল ভিটা কি? দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এখানে চার্জ কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চার্জের সাথে বিভব, অর্থাৎ বিভব পার্থক্যের সাথে ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে সেটা শক্তি হয়ে যায়, বা সেটাকে তুমি বলতে পারো কাজ, তুমি দুটাই বলতে পারো। তার মানে তুমি এখানে এই বিভব পার্থক্যের মান যত বাড়াবা এই ভি তত বাড়বে, আর উল্টা দিকে বাধা দেবার শক্তির পরিমাণ তত বাড়বে। তাহলে একটু বোঝার ট্রাই করো। ধরে নাও তুমি 10 ভোল্ট যখন অ্যাপ্লাই করছো, 10 ভোল্ট যখন তুমি অ্যাপ্লাই করছো, তখন তোমার এই উল্টা দিকে যে শক্তি সেই শক্তির মান হচ্ছে 90 জুল, কিন্তু এই শক্তি তো ভাই 100 জুল। তাহলে কি থামাইতে পারবে? থামাইতে পারবে না তো। কিন্তু তুমি তোমার বিভব যখন 10 ভোল্ট থেকে 12 ভোল্ট করে ফেলছো, দেখো তখন এই উল্টা দিকে শক্তি হয়ে গেছে 100 জুল। এবার দেখো এই দিকেও শক্তি 100 জুল, উল্টা দিকে শক্তিও 100 জুল। এবার কিন্তু ইলেকট্রন থেমে যাবে। তার মানে একটা বিষয় ভালোভাবে বোঝার ট্রাই করো, একটু দেখো তুমি এখানে যে কোনো বিভব পার্থক্য অ্যাপ্লাই করলে ইলেকট্রন থামবে না। তুমি এখানে যে কোনো বিভব পার্থক্য অ্যাপ্লাই করলে ইলেকট্রন থামবে না। একটা মিনিমাম ভোল্টেজ আছে, যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার শক্তি এই শক্তির সমান হবে। ওই বিভব পার্থক্যটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তার মানে এখানে এই যে বিভব, এই বিভবের একটা নাম আছে, সেটা হলো নিবৃত্তি বিভব। নিবৃত্তি মানে কি? বাংলা ভাষা যারা তোমরা জানো তারা জানো যে নিবৃত্ত মানে কোনো ইচ্ছাকে দমিত করে দেয়া, কোনো ইচ্ছাকে থামিয়ে দেয়া, সেটাকে বলে নিবৃত্তি। তাহলে নিবৃত্তি বিভব মানে কি? স্টপেজ ভোল্টেজ বলা হয়। যে বিভব পার্থক্য অ্যাপ্লাই করলে এই ইলেকট্রনটার সামনের দিকে যাবে না, ইলেকট্রনটা থেমে যাবে, অর্থাৎ ইলেকট্রনের আর কোনো গতিশক্তি অবশিষ্ট থাকবে না। অর্থাৎ তুমি যখন এখান থেকে এখানে পৌঁছাবে তখন ইলেকট্রনের গতিশক্তি শূন্য হয়ে যাবে। সেই বিভব পার্থক্যকে আমরা বলে থাকি নিবৃত্তি বিভব। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে এই যে আমাদের গতিশক্তি ছিল ইকে ম্যাক্স, এই গতিশক্তির মান তো কত? 12 mv ম্যাক্স স্কয়ার। আমরা এই ইলেকট্রনটাকে থামিয়ে দিতে চাই, তাহলে এই পরিমাণ শক্তি আমাকে উল্টা দিকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে উল্টা দিকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব, যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রনটা থেমে যাবে তার নাম হলো নিবৃত্তি বিভব। সেই ভোল্টেজের একটা যে শক্তি, সেই শক্তির মান হলো ইভি, এবং এই দুইটা শক্তি সমান, পরস্পর বিপরীত দিক। এই জন্য ইলেকট্রন এখানে থেমে যাবে। তাহলে এই কোশ্চেনটা আমাদের একটু জানার দরকার, কারণ এই কোশ্চেন থেকে আমাদের প্রবলেম সলভ করতে হবে। এটা হলো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, আর এইটার নাম হলো নিবৃত্তি বিভব। এটা হলো নিবৃত্তি বিভব কিন্তু সর্বনিম্ন মান। এটা হলো সর্বনিম্ন যে বিভব পার্থক্য তৈরি করলে ইলেকট্রনটা থেমে যাবে সেটা হলো নিবৃত্তি বিভব। আমাদের সকল সূত্র আমাদের ওকে। এখন আমরা যে কাজটা করব, পরীক্ষায় প্রশ্ন কেমনে আসবে, কেমনে সলভ করব, 5-7 মিনিটের মধ্যে আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে। মানে এতক্ষণ আমরা যে পরিশ্রমটুকু করলাম, সেই পরিশ্রমটুকুকে এবার আমরা একটু শর্টকাটে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে, কিভাবে তুমি সলভ করবা, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো এই নিবৃত্তি বিভবের বিষয়টা বুঝছো কিনা ভাইয়া, নিবৃত্তি বিভবের বিষয়টা বুঝছো কিনা। আমরা এতক্ষণ পর্যন্ত যা বলছি এবার সবগুলোকে জাস্ট একটা পেজের মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে কি প্রশ্ন আসবে, কেমনে সলভ, এবং তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেমও দেওয়া থাকবে, যেগুলো তোমরা সলভ করবা, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ভাইয়া সমস্যা তোমার ফোনেই মেবি, হ্যাঁ সমস্যা তোমার ফোনে, কারণ আমার ফোনে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, তোমার ফোনে যে কেন তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার মনে ওখানে সমস্যা, নেটওয়ার্ক জনিত সমস্যা। দেখো আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আমিও তো আমার ফোনে দেখতেছি। আর সবচেয়ে বড় কথা, ধরো আমি যতটুকু বড় করে লিখি তার থেকে হঠাৎ করে তো আমি আর বড় করে লিখতে পারবো না, তাই না? চাইলে কি হঠাৎ করে তার থেকে বড় করে লেখা যায়? তার থেকে চাইলে আর হঠাৎ করে বড় করে লেখা যায় না। আচ্ছা বাদ, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার। তাহলে চলো আমরা কি শিখলাম সেই সূত্রগুলো লিখে ফেলি,
এর অ্যাক্রসে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেই প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলি, আমাদের কাজ শেষ। চলো তো এতক্ষণ পর্যন্ত আমরা যে পরিশ্রম করলাম সেই পরিশ্রমের কোনো ফল আছে কিনা সেটা একটু আমরা চেক করে দেখি। আমি আর ওই চিত্র অঙ্কন করলাম না, তোমরা বুঝে নিও চিত্রটা কেমন। এই ইলেকট্রন বোঝো, এই ইলেকট্রনকে আমরা মুক্ত করতে চাই, বোঝো এই ইলেকট্রনকে আমরা মুক্ত করতে চাই। তাহলে পরীক্ষার প্রথম প্রশ্ন, টিচারের প্রথম ফেভারিট প্রশ্ন, যে প্রথম প্রশ্ন, ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন কতটুকু শক্তি প্রয়োজন, এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে আসে। শক্তি প্রয়োজন, তো প্রশ্ন লিখতে পারো, ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন কতটুকু শক্তি প্রয়োজন, এটা পরীক্ষার গ নাম্বার আসে। বা বলতে পারে যে কার্যাপেক্ষকের মান কত, বা বলতে পারে অথবা প্রশ্নটা এরকম হতে পারে, অনেকবার বোর্ড পরীক্ষায় আসে, এটা কার্যাপেক্ষকের মান কত, কার্যাপেক্ষকের মান কত, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে কত নাম্বারের জন্য আসবে ভাইয়া? এই প্রশ্নটা পরীক্ষায় আসবে গ নাম্বার প্রশ্নের জন্য, এটা গ নাম্বারের জন্য আসবে। হ্যাঁ, আচ্ছা, গ নাম্বার প্রশ্নতে আসবে। তাহলে এটার সলিউশন কি বলো? এটার সলভ তোমরা জানো, দেখো এটার সলভ তোমরা জানো। নাম্বার 1, তোমার যদি কম্পাঙ্ক দেওয়া থাকে, সূচন কম্পাঙ্ক দেওয়া থাকে, তাহলে তুমি বের করবা এই সেফ নোট দ্বারা। যদি সূচন কম্পাঙ্ক দেওয়া থাকে, যদি তোমার সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তুমি বের করবা এটা এইভাবে বের করবা, তোমার সূচন তরঙ্গ দেওয়া থাকলে বের করবা h/λ0। সূচন তরঙ্গ দেওয়া থাকলে তুমি এই সূত্র দিয়ে বের করবা। কিন্তু এগুলো কিছু দেওয়া নাই, তখন তুমি কিভাবে বের করতে পারবা? দেখো তুমি এটা বের করতে পারো। কেন, কিভাবে বের করতে পারো? তুমি একটু মনে করার ট্রাই করো। তোমার মোট যে শক্তি দিয়েছিল সেটা ছিল ই, তুমি মোট যে শক্তি দিয়েছিলা সেই শক্তিটা ছিল ই, মনে করার ট্রাই করো। তুমি যে শক্তিটা দিয়েছিলা সেই শক্তিটা হলো ই, তোমার যেটা প্রয়োজন ছিল সেটা হলো W0। সেই প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত যে শক্তি ছিল সেটা দ্বারা সে গতিপ্রাপ্ত হয়। তার মানে ই সমান আসলে হলো W0 প্লাস ইকে ম্যাক্স। কেন? তোমার প্রয়োজন ছিল W0, তোমার প্রয়োজন মানে বিষয়টা এরকম, তুমি 120 জুল শক্তি দিছো, সেই 120 জুলের মধ্যে 100 জুল বেরিয়েছে ইলেকট্রনকে মুক্ত করতে, বাকি 20 জুল দ্বারা সে গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে এই দুটার যোগফলের মানই হবে না, এই দুটার যোগফলের মানই হবে না, অবশ্যই এই দুটার যোগফলের মানই হবে। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের জানা প্রয়োজন, এই সূত্রটা আমাদের জানা প্রয়োজন, যে সূত্র আমাদের জানা প্রয়োজন, এইটা নাম্বার 1। এখন ই মানে তুমি কি জানো? ই মানে তো তুমি জানো এই সেফ, ই মানে তো তুমি জানো এই c/λ, এটা তুমি জানো। এরপরে তুমি W0 মানে কি জানো? তুমি W0 মানে তো তুমি জানো F0, এটা জানো। তুমি W0 মানে তুমি জানো c/λ0, তুমি এটা জানো, একটু আগেই তুমি দেখে ফেললা। তুমি এরপরে গতিশক্তির বিষয়টা জানো। গতিশক্তি মানে কি? গতিশক্তি কতটুকু? 12 mv/max², এটা তোমার গতিশক্তি। অথবা এই ইকে সমান তুমি লিখতে পারো ইভি। এই ভিটা হলো নিবৃত্তি বিভব, এই ভিটা হলো নিবৃত্তি বিভব, মনে করার ট্রাই করো, এই ভিটা হলো নিবৃত্তি বিভব। তাহলে এই কয়েকটা সূত্র তোমার জানা প্রয়োজন। তাহলে এই কয়েকটা সূত্র তুমি অলরেডি জানো, কোনটাকে তুমি এটা জানো। প্রথম প্রশ্ন, ইলেকট্রনকে মুক্ত করতে কতটুকু শক্তি প্রয়োজন অথবা কার্যপেক্ষকের মান কত, তাহলে এটা হবে। এখন শোনো, পরীক্ষায় যদি ভাইয়া λ0 দেওয়া নাই, F0 দেওয়া নাই, তখন তুমি কেমনি বের করবে? এই যে এখান থেকে বের করতে পারবে। দেখো W0 সমান তুমি কি জানো? W0 সমান তুমি জানো ই থেকে ইকে ম্যাক্স বিয়োগ করতে হবে, ই মাইনাস ইকে ম্যাক্স। এখন ই তুমি বের করতে জানো, ই এই যে এই সেফ হবে। যদি এফ দেওয়া থাকে তাহলে তুমি এভাবে বের করবা, আর ল্যামডা দেওয়া থাকলে এভাবে বের করবা, নিয়ে সেই মান বসাই দিবা। ইকে ম্যাক্স গতিশক্তি, যদি বেগ দেওয়া থাকে তাহলে এভাবে বের করবা, যদি নিবৃত্তি বিভব দেওয়া থাকে তাহলে এভাবে বের করবা। তার মানে এই প্রশ্নটা এই 3টা সূত্র অ্যাপ্লাই করে তোমাকে বের করতে হতে পারে। কম্পাঙ্ক দেওয়া থাকলে এটা,
তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে থাকলে এটা, যদি কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কিছু দিয়ে না থাকে, আপাতিত ফোটন, এই যে ফোটনটা এসে পড়তেছে, এই ফোটন, এই যে ফোটনটা এসে পড়তেছে, তার কম্পাঙ্ক অথবা তার তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে তুমি এটা বের করতে পারবা। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি এটা বের করতে পারবা। আর এই ইলেকট্রনটা সামনের দিকে যে গতিশক্তি নিয়ে যাবে সেটা তো 12 mv², এটা তো আমরা জানি, তাই না? এই যে আমাকে বলো তো এই প্রশ্নটা তোমার ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা তোমরা বুঝছো কিনা, দ্রুত বলো, দ্রুত। এই প্রশ্নটা তোমরা বুঝছো কিনা, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? এই প্রশ্ন ক্লিয়ার হলে আমি পরের প্রশ্নে চলে যাব। যদি তরঙ্গ দেওয়া থাকে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য এইটা, কম্পাঙ্ক দেওয়া থাকে এইটা, আর যদি এগুলো কিছু দেওয়া না থাকে, এফ ল্যামডা বা গতিশক্তি বা বেগ দেওয়া থাকে, তখন তোমাকে এটা দিয়ে বের করতে হবে। দ্রুত কমেন্ট করে বলো, দ্রুত। জি স্যার বুঝছি, ভেরি গুড, দিয়া বলছো বুঝছি। তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার। এবার চলো 2 নাম্বার প্রশ্ন। এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্নে আসে ভাইয়া, এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্নে আসে। সেটা হলো ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন কত কম্পাঙ্কের ফোটন প্রয়োজন, এটা হতে পারে। অথবা সূচন কম্পাঙ্ক কত, এটা যে কতবার পরীক্ষা এমসিকিউ আসে, পরীক্ষা গতে আসে, সূচন কম্পাঙ্ক কত। যদি এরকম প্রশ্ন আসে, এটার সলিউশন তো আমরা পারি, এটা কই থেকে বের করব? আমাকে তো বের করা লাগবে সূচন কম্পাঙ্ক। চলো, আমরা তো জানি W0 সমান H/F0। তোমাকে বের করতে হবে কার মান? F0 এর মান। তাহলে F0 সমান হবে W0 বাই কত? H। এখন বাই চান্স W0 এর মান দেয়া নাই, তাহলে W0 তুমি এখান থেকে বের করবা, কারণ W0 বের করার প্রসেস তোমাকে দেখাইছি। W0 বের করার প্রসেসটা আমি তোমাকে দেখালাম, W0 তোমার দেয়া নাই, তাহলে W0 তোমাকে এই যে এখান থেকে বের করতে হবে, E - EK max। E দেয়া নাই, তাহলে H/F অথবা Hc/λ। EK max দেয়া নাই, তাহলে 12 mv max²। বেগ দেয়া নাই, তোমার বিভব দিয়ে আছে, নিবৃত্তি বিভব দিয়ে আছে, তাহলে হবে EV। তার মানে তুমি এই প্রশ্নটা এখান থেকে বের করবা। এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্ন। তারপরের প্রশ্ন কি হয় ভাইয়া? দেখো, তারপরের প্রশ্ন কি দেখো, 3 নাম্বার প্রশ্নটা কি? 3 নাম্বার প্রশ্ন সেম। এখানে তোমাকে বের করতে বলবে এই ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন না, এখানে ইলেকট্রনকে মুক্ত করতে সর্বোচ্চ, এটা হবে ইলেকট্রনকে মুক্ত করতে, দেখো ইলেকট্রনকে মুক্ত করতে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োজন? কত সর্বোচ্চ, কিন্তু এটা কত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন প্রয়োজন, অথবা বলতে পারে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত, এই 3টা প্রশ্ন পরীক্ষার গ নাম্বারের জন্য। এই 3টা প্রশ্ন পরীক্ষার এক্স্যাক্টলি গ নাম্বারের জন্য। আমার দৃঢ় বিশ্বাস এখন তুমি এটাও সলভ করতে পারো, কারণ তুমি জানো W0 সমান তুমি জানো Hc/λ0। তাহলে তুমি এখান থেকে এখন λ0 এর মান বের করতে পারো। λ0 সমান কি হবে দেখো তো, এটা হবে Hc/W0। W0 দেওয়া নাই, W0 বের করার প্রশ্ন আমি তোমাকে বললাম। এই 3টা প্রশ্ন পরীক্ষায় সাধারণত গ নাম্বার প্রশ্নে আসে। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই 3টা প্রশ্ন বুঝছো কিনা, আমাকে একটু কমেন্ট করে বলো এই 3টা প্রশ্ন তোমাদের ক্লিয়ার কিনা। তুমি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন খুললেই এই 3টা প্রশ্ন পাবা, পরীক্ষার গ নাম্বারে এসে থাকে। আমাকে একটু বলো এটা বুঝছো কিনা। দ্রুত কমেন্ট করে বলো বুঝছো কিনা। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এবার চলো 4 নাম্বার প্রশ্নতে যাই। 4 নাম্বার প্রশ্ন কি হবে? এবার 4 নাম্বার প্রশ্নটা কি শোনো। 4 নাম্বার প্রশ্নটা হলো আপাতিত ফোটনের শক্তি কত? এটা পরীক্ষার গ নাম্বার আসে। ফোটনের শক্তি কত? আপাতিত ফোটনের শক্তি কত? প্রশ্ন এইরকম।
তাহলে আপাতিত ফোটনের শক্তি এটা তো আমরা বের করতে পারি। এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে এসে থাকে, এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে থাকে আপাতিত ফোটনের শক্তি কত। তাহলে এটার সলিউশন তো আমরা পারি। সেটা কিভাবে সলভ করব? সিম্পল। ই সমান সমান আমরা কি জানি? এইচএফ জানি। তাহলে কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা এইভাবে বের করব। যদি কম্পাঙ্ক দেওয়া না থাকে, যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে আপাতিত ফোটনের, তাহলে এইচসি বাই ল্যামডা। এগুলো কিচ্ছু দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। তাহলে ই সমান সমান হবে ডব্লিউ নট প্লাস ইকে। ই সমান সমান হবে ডব্লিউ নট প্লাস ইকে। দেখো এফও দেওয়া নাই, ল্যামডাও দেওয়া নাই, তাহলে এই দুটাতে করা যাবে না, এখানে আসতে হবে। সূচন কম্পাঙ্ক দিয়ে আছে, তাহলে তুমি ডব্লিউ নট বের করতে পারবা। সর্বোচ্চ গতিশক্তি দিয়ে আছে, তাহলে তোমার ইকে তো তুমি জানোই। সর্বোচ্চ গতিশক্তি দিয়ে নাই, বেগ দিয়ে আছে, বেগ দিয়ে থাকলে তুমি গতিশক্তি বের করতে পারো। বেগ দিয়ে নাই, নিবৃত্তি বিভব দিয়ে আছে, তাহলে হবে ইভি, তুমি এখান থেকে ওইটা বের করতে পারো। পারি না বলো? কত সহজ। তাহলে এটা 4 নম্বর প্রশ্ন, এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্ন এসে থাকে। এবার শোনো 5 নম্বর প্রশ্ন। আগে বলো 4 নম্বর প্রশ্নটা তোমরা বুঝছো কিনা? 4 নম্বর প্রশ্ন বুঝছো কিনা? আমাদের ক্লাস প্রায় শেষ, খালি আর যে 5-7টা প্রশ্ন আছে, 5-7টা প্রশ্ন লিখলে আমাদের ক্লাস শেষ। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করে বলো যে তোমরা এটা বুঝছো কিনা। কমেন্ট ফার্স্ট, কমেন্ট দ্রুত কমেন্ট করে বলো বুঝছো কিনা। কমেন্ট ফার্স্ট। জি স্যার বুঝছি, ভেরি গুড। সাফায়াত বলছো ক্লিয়ার, অমিত বলছো ক্লিয়ার, সূচি বলছো ক্লিয়ার, ভাগশ্রী বলছো ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এবার বলো, এবার বলো এই প্রশ্ন পড়ো কিনা। সেটা হলো ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আচ্ছা সর্বোচ্চ কেন, এর ব্যাখ্যা আমি লাস্টে 2-3 মিনিটে বলে দেবনি। সর্বোচ্চ গতিশক্তি কত হবে, এটা পরীক্ষার গ নম্বর প্রশ্ন। মুক্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে, এটা তুমি সলভ করতে পারো। দেখো কিভাবে বের করবা, কিভাবে বের করবা। যদি সেই ইলেকট্রনটার বেগ দেওয়া থাকে, তাহলে তুমি লিখবা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ইলেকট্রনের ভর তুমি জানো যদি বেগ দেওয়া থাকে। যদি বেগ দেওয়া না থাকে, যদি নিবৃত্তি বিভব দেওয়া থাকে, তাহলে তার গতিশক্তির মান কতটুকু হবে? নিবৃত্তি বিভব দেওয়া থাকলে হবে ইভি। এই ভিটা কিন্তু নিবৃত্তি বিভব। যদি নিবৃত্তি বিভব দেওয়া থাকে তখন হবে এইটা। যদি এগুলো কিচ্ছু দেওয়া না থাকে, না থাকুক, কিচ্ছু দেওয়া না থাকুক, তুমি এই যে ইকে ম্যাক্স এখান থেকে বের করতে পারো না, তখন তুমি লিখবা ইকে ম্যাক্স এটা সমান সমান হবে ই মাইনাস ডব্লিউ নট। ই দেওয়া নাই, তাহলে ই বের করার সূত্র তুমি জানো, এই দুটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। ডব্লিউ নট দেওয়া নাই, ডব্লিউ নট বের করার সূত্র তুমি জানো, সব কিছুই তুমি জানো। তাহলে এটাও পরীক্ষার গ নাম্বার আসবে। মুক্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে, এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্নের জন্য। আগে গগুলো সলভ করে নিচ্ছি। এবার শোনো 5 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্ন, এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্নতেই আসে। প্রশ্নটা হলো যে মুক্ত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ কত, এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে এসে থাকে। মুক্ত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, এটা পরীক্ষার গ নাম্বার প্রশ্নে আসে। তুমি তো এই বেগের মান বের করতে পারো, এটা তোমার কাছে ওয়ান টাইম পেপার। কেমনে দেখো তো, তুমি তো জানো ইকে ম্যাক্স এটা সমান সমান তুমি জানো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তুমি এখান থেকে বের করবা ভি ম্যাক্স, তাহলে ভি ম্যাক্স কি হবে, স্কোয়ার আছে, এবার এই পাশে আসলে রুট হয়ে যাবে, 2 এই পাশে এসে গুণ হয়ে যাবে, 2 ইকে ম্যাক্স ডিভাইডেড কত এম। তুমি একটু দেখো, যদি গতিশক্তি দেওয়া না থাকে তুমি ইভি বসাই দিতে পারো। যদি ইভিও অর্থাৎ নিবৃত্তি বিভবও যদি দেওয়া না থাকে, তাহলে ই মাইনাস তুমি ডব্লিউ নট বসাই দিবা, কারণ তুমি অলরেডি ইকে ম্যাক্স বের করা শিখে গেছো। কত সহজ, রাইট? 6 নম্বর প্রশ্ন। এরপরে আমরা আসবো হলো ঘ নাম্বার প্রশ্নের জন্য। ঘতে মাত্র 2টা প্রশ্ন পড়লেই শেষ, আর প্রশ্নই আছে 3টা। সেটা হলো দেখো নিবৃত্তি বিভবের মান কত। প্রশ্ন হলো নিবৃত্তি বিভবের মান কত, প্রশ্ন এটা। নিবৃত্তি বিভবের মান কত, এটা তো তোমার জন্য ওয়ান টাইম ব্যাপার।
এটা তোমার জন্য ওয়ান টাইম ব্যাপার। নিবৃত্তি বিভবের মান তুমি বের করতে পারো না? তুমি তো পারো, তুমি তো জানো ইকে ম্যাক্স সমান সমান হয় ইভি। তাহলে তুমি নিবৃত্তি বিভব বের করবা, ভি বের করবা, তাহলে এটা হবে ইকে ম্যাক্স বাই ই। তুমি তো ইর মান জানো, তোমরা প্রত্যেকে ইর মান জানো 1.6 ×10⁻⁹ কুলম, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে তুমি এখান থেকে নিবৃত্তি বিভব বের করবা। এটাও পরীক্ষার গ নাম্বার প্রশ্ন। তাহলে গ নাম্বার শেষ হয়ে গেল। ঘ নাম্বারের জন্য খালি 2টা প্রশ্ন পড়লে আমাদের চ্যাপ্টারের সকল প্রশ্ন সলভ হয়ে যাবে। আমাকে একটু বলো তো বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করে বলো তো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, দ্রুত দ্রুত, তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে যেতে পারবো। দ্রুত বলো, কমেন্ট ফার্স্ট, বলো বলো বলো, এটা বুঝছো? তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে চলো আমাদের 7 এবং 8 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করি। 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্নটা হলো এরকম খ নাম্বারের জন্য। সেটা হলো ইলেকট্রন মুক্ত হবে কিনা, মুক্ত হবে কিনা, ইলেকট্রন মুক্ত হবে কিনা। এইটা তো আমরা কতবার সলভ করলাম, তাই না? ইলেকট্রন মুক্ত হবে কিনা এটা তো আমরা অনেকবার সলভ করলাম। তাহলে ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য কি জানা লাগবে? ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য কি জানা লাগবে? জানা লাগবে কার্যাপেক্ষক, তাই না? ইলেকট্রন মুক্ত হবে কিনা সৃজনশীল প্রশ্নে যদি আসে তুমি আগে বের করবা কার্যাপেক্ষক বের করবা। কার্যাপেক্ষক তুমি ডবল নোট বের করবা। কার্যাপেক্ষক হলো ডবল নোট, তুমি কার্যাপেক্ষক বের করবা। এরপরে তোমার দরকার হলো আপাতিত শক্তি। আপাতিত শক্তি আমরা শক্তির টার্মে বের করবো। হ্যাঁ, আমরা শক্তির টার্মে প্রশ্নটা সলভ করব। আমরা শক্তির টার্মে প্রশ্নটা সলভ করবো। যদি কি হয়, যদি যদি দেখো যদি যদি ইর মানটা ডবল নোটের সমান বা ডবল নোটের চেয়ে বড় হয়, সমান বা বড়, এটা মানে সমান অথবা বড়, এত হলে মুক্ত হবে, এত হলে মুক্ত হবে। তুমি শক্তির টার্মে সৃজনশীলে বের করবে। হ্যাঁ, সৃজনশীলে কম্পাঙ্ক বা ইয়েকে টার্মে বের করার দরকার নাই, ফ্রিকোয়েন্সি টার্মে বের করার দরকার নাই, তুমি শক্তির টার্মে বের করবা। যদি ইর মানটা ডবল নোটের চেয়ে কম হয়, এত হলে মুক্ত হবে না। এটা কিন্তু অলরেডি আমরা জানি যে আরও 2টা ফ্যাক্টর আছে মুক্ত হওয়ার জন্য, সেটা আমরা জানি। সেটা হলো যদি আমাদের কম্পাঙ্কের নাম সূচন কম্পাঙ্কের সমান বা বেশি হয়, এত হলেও মুক্ত হবে। আমাদের ল্যামডার মান যেটা ল্যামডা নোটের চেয়ে কম হয় বা সমান হলে এই এত হলেও মুক্ত হবে, এত হলেও মুক্ত হবে। কিন্তু আমরা এটা ইউজ করব না, আমরা সৃজনশীলে শক্তির টার্মে বের করব। সৃজনশীলে শক্তির টার্মে বের করব, মনে রাখবা সৃজনশীলে তুমি এটা শক্তির টার্মে বের করবা। ওকে, সৃজনশীলের শক্তির টার্মে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা এটা তোমরা বুঝতেই পারতেছো। এটা উত্তর কি হবে? ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা। যদি প্রশ্নটা এমন হয় ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা, সেম ভাবে তুমি এখানে কার্যাপেক্ষক বের করবা। ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে কিনা মোটামুটি পুরো অ্যান্সারই এখানে চলে আসবে। এই জন্য আমি জাস্ট এখানে কপি মারলাম। পুরো অ্যান্সারই এখানে, শুধু একটু সেটা কি গতিপ্রাপ্ত হওয়ার জন্য এই যে ইর মান অবশ্যই ডবল নোটের চেয়ে বেশি হইতে হবে। হ্যাঁ, ইর মানকে অবশ্যই ডবল নোটের চেয়ে বেশি হইতে হবে। ইর মানকে ডবল নোটের চেয়ে বেশি হইতে হবে, রাইট? যদি এত হয় তাহলে তো মুক্তই হবে না, আর মুক্ত না হলে তো গতিপ্রাপ্ত হওয়ার কথাই আসে না। ইর মানকে অবশ্যই ডবল নোটের চেয়ে বেশি হতে হবে, তাহলে সেই গতিপ্রাপ্ত হবে। সমান হলে কিন্তু গতিপ্রাপ্ত হবে না। যদি এই কন্ডিশনটা হয় তাহলে এই কন্ডিশনটা হলে কিন্তু ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে না, কিন্তু মুক্তই হবে না। তাহলে ইলেকট্রন যদি মুক্ত না হয় তাহলে কি গতিপ্রাপ্ত হবে বলতো?
ইলেকট্রন মুক্তই হয় নাই, তাহলে সে গতিপ্রাপ্ত হবে কেমনে? আগে না তাকে মুক্ত হওয়া লাগবে, মুক্ত না হলে সে কিভাবে গতিপ্রাপ্ত হবে, তাই না? তাহলে এত হলে গতিপ্রাপ্ত হবে, এত হলে গতি প্রাপ্ত হবে। আগে মুক্ত হতে হবে, বেশি শক্তি দিতে হবে, তাহলে সে মুক্ত হবে, মুক্ত হওয়ার পর কাছে অতিরিক্ত শক্তি আছে, তাহলে এত হলে গতিপ্রাপ্ত হবে, নিচেরটা হলে গতিপ্রাপ্ত হবে না। আর নিচের কন্ডিশনগুলো তাহলে কি হবে? নিচের কন্ডিশনগুলো কি হবে দেখো, তাহলে এটা অবশ্যই বড় হইতে হবে, তাহলে এত হলে গতিপ্রাপ্ত হবে, আর এত হলে গতিপ্রাপ্ত হবে না, সমান বা কম হলে হবে না। এত হলে, আচ্ছা কম্পাঙ্কের টার্মে লিখতেছি না, তাহলে একটু লিখে ফেলি। এত হলে গতিপ্রাপ্ত হবে, অথবা ল্যামডার মানটা এত হলে গতিপ্রাপ্ত হবে। এই হলো গতিপ্রাপ্ত হওয়ার প্রশ্ন। এটা পরীক্ষার ঘ নাম্বার প্রশ্নে আসবে, এটা পরীক্ষার ঘ নাম্বার প্রশ্নে আসবে। আর একটা প্রশ্ন আছে, সেটা হলো খুবই বিখ্যাত প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো সেই বিখ্যাত প্রশ্নটা কি? আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, তাহলে এটার অ্যান্সারও তোমরা জানো। শোনো, আলোক তড়িৎ ক্রিয়া কখন সংঘটিত হয়? মনে রাখবা, ইলেকট্রন মুক্ত হলেই আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। এটা হলো ইলেকট্রন মুক্ত হলেই আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে মুক্ত হওয়ার কন্ডিশন তো তুমি জানো, আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। ইলেকট্রন মুক্ত হলেই আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন আছে, সেই গ্রাফ রিলেটেড প্রশ্নটা একটু বলি। দেখো, এই গ্রাফেরটা তোমরা পারো, এই গ্রাফ তোমরা জানো, দেখো এই গ্রাফ তোমরা জানো। গ্রাফটা কেমন একটু দেখো, তোমরা জানো এটা। তোমাদের যে ইকুয়েশনটা পাইছিলা সেটা ছিল এরকম, ই সমান সমান কি পাইছিলা দেখো, একটু দেখো। এটা ছিল ডব্লু নট প্লাস ইকে, এটা পাইছিলা। ই মানে কত জানো? এইচ এফ। ডব্লু নট মানে কি জানো? এইচ এফ নট। ইকে ম্যাক্স মানে কি? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। আমরা ইকে ম্যাক্সকে এখানে রেখে দিলাম, মনে করো। আচ্ছা, ইকে ম্যাক্স সমান সমান আমরা তো চাইলে ইভিও লিখতে পারি না? পারি তো। ইকে ম্যাক্স সমান সমান চাইলে আমরা ইভিও লিখতে পারি না? এটা পারি। দেখো, এই টার্মটাকে এই ভাষা পার করে দাও। এইচ এফ নট সমান সমান ইভি। নির্দিষ্ট বিভবের সাথে বা তুমি বেগের সাথেও লিখতে পারো, সমস্যা নাই। এই সমান সমান হবে এফ মাইনাস এফ নট সমান সমান কত? ইভি। তাহলে এই সমান সমান কি হবে? এই সমান সমান হবে ইভি ডিভাইডেড এফ মাইনাস এফ নট। এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢোকায় না। এই গ্রাফকে নির্দেশ করে, তাহলে তুমি গ্রাফের বিষয়টা তুমি বুঝে যাবা। এই গ্রাফ থেকে বোর্ড পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল, এই জন্য এটা দিলাম। এইটা এখন দেখো, তুমি এই দিকে বসেছো কম্পাঙ্ক, আর এই দিকে বসেছো হলো গতিশক্তি। তাহলে গ্রাফ কেমন হবে তুমি বোঝো। সবার আগে ভাবো, এই জায়গায় আছে মানে দুটার মানে 0 0, এই জায়গায় আছে মানে দুইটার মানে 0 0। যদি ইলেকট্রন মুক্ত না হয় তাহলে তো ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে না। ইলেকট্রন যদি মুক্ত না হয় তাহলে তো ইলেকট্রন গতিপ্রাপ্ত হবে না। এটা হলো ইভি, আর এই দিকে হলো কম্পাঙ্ক এফ। যদি ইলেকট্রনকে মুক্ত হতে হয়
মুক্ত হয় তারপরে গতিপ্রাপ্ত হবে। এই দেখো বিষয়টা এইরকম, এই দেখো বিষয়টা এইরকম। এই যে এতটুকু, এই এতটুকুকে বলা হবে নিবৃত্তি বিভব। দেখো এইদিকে তো আমরা কম্পাঙ্ক বসিয়েছি না ভাইয়া, এইদিকে আমরা কম্পাঙ্ক বসিয়েছি না, এইদিকে আমরা ফ্রিকোয়েন্সি বসিয়েছি না। দেখো এইটুকু, এটা হলো এফ নট। এফ নোটের আগে পর্যন্ত ইলেকট্রন তো মুক্তই হবে না, এফ নোটের আগে পর্যন্ত ইলেকট্রন মুক্তই হবে না। যদি মুক্ত না হয় তাহলে তার কোনো গতিশক্তি থাকবে না, রাইট। কিন্তু এফ নোটের পরে যখন আমাদের কম্পাঙ্কটা আমরা বাড়াবো, এই দিকে যাচ্ছি মানে আমরা কি বাড়াচ্ছি, এফ বাড়াচ্ছি, তখন ইলেকট্রনটা মুক্ত হবে, তখন তার গতিশক্তি থাকবে। এই যে ঢাল, মনে রাখবা এটা ঢাল যদি বের করো, এটা ঢাল মানে কি হবে, এটা ঢাল মানে হবে ট্যান থিটা। এই ট্যান থিটা সমান সমান কিন্তু হবে ইভি ডিভাইডেড এফ মাইনাস এফ নট, যেটা আসলে আমাদের এইচ এর মান নির্দেশ করে। কেমনে ছোট্ট করে একটু বলি। এটা তো এফ নট, ধরো এই বিন্দুতে মান থাকবে কয়টা, 2টা। এভাবে চিন্তা করো তাহলে কাজ শেষ। এই যে এভাবে চিন্তা করো, কাজ শেষ। এই গ্রাফটা দেখাচ্ছি, তোমরা গ্রাফটা বই থেকে একটু দেখে নিও। আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব দেখানো যায়। এটা তো কত, এফ, আর এখানে গতিশক্তি তো 0, আর এখানে গতিশক্তির মান কতটুকু হবে, এখানে গতিশক্তির মান হবে ইভি, আর এখানে তো দুটাই 0 0। তাহলে এই দিকে হলো গতিশক্তির পরিবর্তন, এই দিকে হলো গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে, ইভি মাইনাস 0 ইভি। এই দিক হলো কম্পাঙ্কের পরিবর্তন, ডেল এফ। ডেল এফ মানে কি হবে, এফ মাইনাস কত হবে, এফ নট। এই যে এতটুকুর মান কত হবে, এতটুকুর মান হবে এফ মাইনাস এফ নট। তাহলে এটা ঢাল যদি বের করতে চাই, তাহলে ঢাল মানে আমরা কি জানি, ঢাল মানে জানি ট্যান থিটা। ট্যান থিটা মানে জানি লম্ব, লম্ব বরাবর কি আছে, ডেল ইকে। আর নিচে কি হবে, ভূমি, ভূমি বরাবর কি আছে, ডেল এফ। তার মানে এখান থেকে ডেল ইকে মানে তুমি লিখতে পারবা ইভি, আর ডেল এফ মানে লিখতে পারবা এফ মাইনাস কত, এফ নট। আর এটাই তো আমাদের এইচ। এই এতটুকুই ভাইয়া, এতটুকু তুমি যদি পারো, এতটুকু তুমি যদি করে ফেলো, তাহলে তুমি যে কোনো প্রশ্ন পারবা। আর এই যে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই কয়েকটা প্রশ্ন তোমরা প্রত্যেকে সলভ করবা, প্রত্যেকে সবগুলো প্রশ্ন তোমরা পারবা। এটা হলো হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা করে ফেলবা, তাহলে সব গল্প শেষ। এই যে উদ্দীপক দিয়ে আছে, এখান থেকে এই কয়টা প্রশ্ন তোমরা একটু সলভ করে ফেলবা, ঠিক আছে। এই কয়টা প্রশ্ন তোমরা একটু সলভ করে ফেলবা। তোমরা যদি এই কয়টা প্রশ্ন সলভ করে ফেলো, তাহলে এই চ্যাপ্টারের যত প্রশ্ন আছে তুমি সবগুলো সলভ করতে পারবা। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে পরীক্ষায় যদি তোমাদের এই টপিকস থেকে প্রশ্ন আসে, পারবা কিনা। ঐশী বলছে গ্রাফ অঙ্কন করতে হবে কিনা। আপু গ্রাফ অঙ্কন করতে হয় না, গ্রাফটা দেয়া থাকে, দিয়ে বলে গ্রাফটাকে এক্সপ্লেইন করো। গ্রাফটা দিয়ে বলে, এই গ্রাফটা দিয়ে বলে গ্রাফটা তুমি এক্সপ্লেইন করো। তো গ্রাফ দিলে তো তুমি এক্সপ্লেইন করতে পারবাই। তুমি বলবা যে সূচন কম্পাঙ্কের আগে ইলেকট্রন মুক্তই হয় নাই, মুক্ত না হলে তার গতিশক্তি কই থেকে আসবে, গতিশক্তি নাই। এফ নোটে ইলেকট্রন মুক্ত হয়েছে, তাহলে ওই জায়গায় তার কোনো গতিশক্তি নাই। কিন্তু আমি যখন কম্পাঙ্কের মানে আরো বাড়াইছি, তখন কম্পাঙ্ক বাড়াইছি মানে কি, আপাতত ফোটনের কম্পাঙ্ক বাড়ছে মানে কি, আমি শক্তি বেশি দিছি, ইলেকট্রন মুক্ত হয়েছে, তার কাছে অতিরিক্ত শক্তির জন্য সে আবার গতিপ্রাপ্ত হওয়া শুরু করছে। তোমাকে আমি একটু কমেন্ট করে বলো কারো কোনো সমস্যা আছে কিনা, আর ক্লাস কেমন লেগেছে এটা তোমরা অবশ্যই আমাকে একটু জানাবা। ক্লাস কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু আমাকে জানাবা। আর আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা আমি সেন্ড করে দিচ্ছি, সেই পিডিএফ থেকে তোমরা দেখে দেখে একটু সুন্দর করে নোট করে নাও, ঠিক আছে ভাইয়া। তাহলে আশা করি এই টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা। আজকে এতটুকু পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।